আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমি বুলবুল আহমেদ। আপনারা কেমন আছেন সবাই? আজকে আমার নির্ধারিত ক্লাস হচ্ছে সেট। আমরা সেট সম্পর্কে অবশ্য বাস্তব উদাহরণ দিয়ে শিখব এবং পাশাপাশি কিছু গাণিতিক সমস্যাও দেখবো ইনশাল্লাহ। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আহ, তারপরও আমরা ক্লাসে আজকে আমরা এইভাবে আলোচনা করতে চাচ্ছিলাম যে আপনারা যদি অঙ্কগুলো বুঝেন অবশ্যই হ্যাঁ অথবা জি বলবেন, আর না বুঝলে অবশ্য না বলবেন। এতে হবে কি, আমার বুঝতে সহজ হবে আপনারা এটা বুঝেছেন কিনা। আহ, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, তো আমরা বেশি কথা না বলে আমরা আরো মূল কথা কিছু বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখন বুঝাবো আপনাদের অঙ্কটা, অবশ্যই আপনারা উল্টা পাল্টা কোনো প্রশ্ন করবেন না। আগে বুঝবেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছিলাম, তারপর আপনারা প্রশ্ন করবেন। এতে ক্লাসগুলো ভালোভাবে শেষ করতে পারবো। আর যদি আমাকে আপনারা আটকায় রাখেন, দেখবেন যে বেশ কয়েকটা স্লাইড কিন্তু বাকি থেকে যাবে। আশা করি আপনারা এই জিনিসটা ফলো করবেন। ধন্যবাদ সকলকে। আমি বলেছিলাম আজকে আলোচ্য বিষয় হচ্ছে সেট। সেট আসে না এরকম প্রশ্ন কিন্তু হয় না। সেট প্রত্যেকটা পরীক্ষায় আসবেই। আমরা সেই ধারাবাহিকতায় আগাবো। আচ্ছা, এখন সেট কথা শুনে অনেকে অনেক কিছু মনে হতে পারে। অনেকে বলতে পারে সেট সেট আবার কি জিনিস। সেট এরকম হইতে পারে, এক সেট বই হইতে পারে। তারপর আর কি হইতে পারে? আহ হতে পারে হচ্ছে আমাদের, তারপর হতে পারে এক সেট গহনা। এটা আমাদের আপুদের এক সেট গহনা হতে পারে। হতে পারে হচ্ছে এক সেট পোশাক, শীতের এক সেট পোশাকও হইতে পারে। তাহলে এই যে সেট নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আসলে এই সেটটা কি আর কে করেছে? কে প্রথম উদ্ভাবন করেছে সেট? বাস্তব জগতে বা চিন্তা জগতে বস্তু বা ধারণার কোনো যে কোনো সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। অর্থাৎ সেট সেই সকল বস্তুই হবে তাকে আমরা বাস্তবে কল্পনা করতে পারবো, ধারণা করতে পারবো। যদি আমি মনে করি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি আমি আমেরিকার প্রেসিডেন্ট, তার সাথে আমার আছে অনেক মন্ত্রী পরিষদ, এটা কিন্তু সেট নয়। এটা তো আমরা বাস্তবে হতে পারবো না, বা বাস্তবে এটা সম্ভব নয় যা স্বপ্নে দেখবো। অর্থাৎ সেট হইতে হলে অবশ্যই বাস্তব জগতে হবে। জার্মানি গণিতবিদ জস কান্টর, এটা অনেক পরীক্ষা দেয়, জার্মানি গণিতবিদ জস ক্যান্টর প্রথম সেট সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। প্রথম সেট সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। সেটের উপাদানের সংজ্ঞা, যে যে বস্তু নিয়ে সেট গঠিত হয় সেই সেটের উপাদান বা সদস্য বলে। সুন্দর করে একটা কথা আমরা বলতে পারি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে সেটের উপাদান। সেট গঠন করার পরে, তালিকা পদ্ধতিতে সেট গঠন করার পরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে সেটের উপাদান। যদি কিছু না থাকে তাহলে মনে করবেন উপাদান সংখ্যা নাই বা ফাঁকা সেট। আর সেটের মধ্যে যদি জিরো থেকে থাকে তাও বুঝবেন যে সেটের মধ্যে কোনো একটা উপাদান বিদ্যমান। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়, যেমন এক দুই, এ বি সি ডি এক্স ওয়াই জেড, এগুলো সেটের উপাদান। আর সেটকে সচরাচর ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, বড় এ, বড় বি, বড় সি, এগুলো। এই দেখি তালিকা পদ্ধতি, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে বেশি বেশি। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি দেখেন, আমি লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে অনেকগুলো সংখ্যা লিখেছি একটা বক্সের মধ্যে। তাহলে যদি মনে করি এই বক্সটা একটা সেট, তাহলে ভিতরে যা থাকবে সেটা সেটের উপাদান। তাহলে এখানে সেটের উপাদান হচ্ছে মোট আটটি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। সেটের উপাদানকে কিছুক্ষণ আগে বললাম, সেটকে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, আর সেটের উপাদানকে ইংরেজি বর্ণমালার স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়, অথবা অথবা এক দুই তিন চার এগুলো সাংখ্যিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
এজন্য সেটকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি আর উপাদানকে আমরা সাজিয়ে লিখেছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সুবিন্যস্ত, সুবিন্যস্ত ভাবে সাজাতে হবে। সেট শৈলী যে সাজালে যে সেট হবে তা না, সেট হইতে হলে অবশ্যই দুই সাইডে এরকম সেকেন্ড ব্র্যাকেট হবে। আর এইভাবে সেট তৈরি করাকে বলা হয় তালিকা পদ্ধতি। তাহলে এখন আপনাদের মনে হতে পারে তাহলে সেট গঠন পদ্ধতি কয়টা? সেট গঠন পদ্ধতি হচ্ছে দুইটা, একটা তালিকা পদ্ধতি, একটা গঠন পদ্ধতি। ডক্টর সঞ্জিতা বলেছেন যে হচ্ছে ফার্স্ট স্লাইডটা একটু দেখান। ফার্স্ট স্লাইডে কিছু নাই, পিডিএফ এর সময় ফার্স্ট স্লাইডে অনেক কিছু লেখা আছে, সেটা আপনার পিডিএফ এ দেখে নিন। হ্যাঁ, ওখানে আলোচনা করার মতো কোনো কিছু নেই। সংজ্ঞা, তালিকা পদ্ধতির সংজ্ঞা দেখবে এবার। দ্বিতীয় বন্ধনীর মধ্যে অর্থাৎ সেট হইতে হলে অবশ্য তাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে সচরাচর। মধ্যে সেটের সকল উপাদান কোমা ব্যবহার করে প্রকাশ করা হয়। অর্থাৎ সেট গঠন করতে হলে দুই সাইডে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে, আর উপাদান যা থাকবে উপাদানের মাঝে মাঝে এরকম কোমা ব্যবহার করতে হবে। যদি মনে করি এই সাইডে সেকেন্ড ব্র্যাকেট আর সেট গুলো কোমাতে লিখেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে এটা কখনো সেট হতে পারে না। সেট গঠন পদ্ধতি দুইটি, সেট গঠন পদ্ধতি দুইটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো দেওয়াই থাকবে, আর গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলো না দেওয়া থেকে এই উপাদান প্রকাশ করার একটা শর্ত দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর গঠন পদ্ধতি হচ্ছে এরকম। দেখেন বলেছে এক্স এই সেটের উপাদান সমূহ, এক্স কে প্রকাশ করবে, এক্স এর মান হবে 1 এবং 6 এবং তার সাথে যত কিছু আছে সব। তাহলে এখানে বলা হয়েছে এক্স একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স এর মান হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে চলতে থাকতে পারে। কিন্তু সারা জীবন তো চলবে না, তার একটা লিমিটেশন আছে, সেটা হবে 1 থেকে শুরু হবে 6 পর্যন্ত। অর্থাৎ এই সেটকে তালিকা বইতে প্রকাশ করলে লিখবো আমরা 1 2 3 4 5 6, অবশ্যই তাকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমাকে যারা শুনতেছেন দেখতেছেন আপনারা বলবেন আমি যে কয়েকটা স্লাইড দেখালাম আপনারা কি ঠিক মতো বুঝতে পেরেছেন? আমি সকলের নাম বলা আমার পক্ষে সম্ভব, কিন্তু বলতে গেলে যেহেতু সময় নষ্ট হবে, আমার সামনে বিশাল একটা এলইডি স্ক্রিন আছে, স্ক্রিনে কিন্তু আমি আপনাদের সকলের নাম দেখতেছি। অর্থাৎ আপনারা আপনার মতো কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখবো। হ্যাঁ, দেখতেছি, কোনো সমস্যা নেই। যারা জি বলেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ, আর যারা বোঝার চেষ্টা করেছেন তাদেরকেও ধন্যবাদ। চলুন আমরা নেক্সট স্লাইডে প্রবেশ করি। এই পর্যন্ত আমাদের হচ্ছে বেসিক কনসেপ্ট। এই পর্যন্ত কনসেপ্ট নিয়ে আমরা সামনের দিকে আগাবো। অবশ্যই আমরা সেগুলোকে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, আমি একটু আপনাদের সিলেবাসটা একটু সহজ করে দিই, কারণ এত পড়াশোনা তো করতে পারবেন না। পড়াশোনা করবেন বেশি, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য পড়াশোনা করবেন একটু করে কম করে। জানার জন্য অনেক পড়বেন, পরীক্ষার জন্য কম পড়বেন। আমাদের পরীক্ষায় সচরাচর আসে কি, সেট তালিকা থেকে গঠনে প্রকাশ করো, আবার গঠন থেকে তালিকা প্রকাশ করো, এই উপায়গুলো আসে। অর্থাৎ তালিকা দেওয়া থাকলে কিভাবে গঠন করব, গঠন দেওয়া থাকলে কিভাবে তালিকা প্রকাশ করব, এগুলো বেশি বেশি থাকে, এগুলো বেশি বেশি থাকে। আচ্ছা, এবার দেখি তাহলে আমরা তালিকা থেকে গঠন, গঠন থেকে তালিকায় প্রকাশ করব। চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এইবার দেখি
সুন্দর একটা কথা বলেছি, আপনাদের এটা না জানলে সামনের দিকে একটু আগাতে কষ্ট হবে, সামনের দিকে আগাইতে একটু কষ্ট হবে আমাদের। এখানে কি লিখেছি দেখেন, এ একটা সেট, এ একটি সেট, এ একটি সেট, এই সেটের উপাদান সংখ্যা কতটি? আপনারা বলেন তো, বলেন তো এটা কি হবে? উত্তর ডি। হ্যাঁ, সকলে উত্তর দিচ্ছেন, উত্তর ডি। ডি, ডি 4। হ্যাঁ, ঘ নাম্বার। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আচ্ছা, আমরা তো আসলে এখানে ফাঁকা সেট বলবো কেন সেটা একটু দেখে আসি, সেটা একটু আমরা দেখে আসবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার দেখি এ একটি সেট, সেটের উপাদান সংখ্যা কতটি একটু দেখব। এখানে কি উপাদান হবে আমরা একটু দেখবো স্লাইডের মাধ্যমে। দেখেন, এখানে একটা লোক, এখানে একটা লোক দেখেন, অনেকগুলো বস্তু আছে মাথার উপরে। এখানে একটা ঝুড়ি আছে, এর মাথার উপরে একটা ঝুড়ি আছে, ঝুড়িতে অনেকগুলো ফল আছে। এই ঝুড়িকে কিন্তু এখন আমরা ফাঁকা সেট বলতে পারবো না, কারণ ঝুড়ির মধ্যে অনেকগুলো ফল আছে। এখন যদি এগুলোকে ফেলে দেওয়া হয়, দেখেন এটা যদি নিচে সব ফেলে দেয়, তাহলে দেখবেন যে এই ঝুড়ির মধ্যে কিছু নেই। মানে এই ঝুড়ির মধ্যে পাকা ফল, কাঁচা ফল, পচা ফল কিছুই নেই। যেহেতু কিছুই নাই, তাহলে কি হবে আমাদের? অবশ্যই এটা হবে ফাঁকা সেট। এখন কথা হলো, ফাঁকা সেট কি এটা উত্তর হবে নাকি এটা উত্তর হবে? এটা হচ্ছে জিরো। জিরো মানে একটা সংখ্যা, জিরো মানে একটা সংখ্যা বা অঙ্ক, এটা হচ্ছে অভাব জ্ঞাপক সংখ্যা। এই জন্য এটা হবে না, এটা উত্তর আমার হবে না, এটা তো একটা সংখ্যা বা অঙ্ক। এই জন্য উত্তর হবে আমাদের এইটা। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় অথবা এটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। চলুন আমরা নেক্সট স্লাইডে প্রবেশ করি। এটা সুন্দর করে দেখবেন, এটা সুন্দর করে আমরা সবাই দেখব। দেখেন, একটা গল্প করি আপনাদের সাথে, সকালে একটা গল্প করে নেই। সেটা হচ্ছে, একটু খেয়াল করব, পাশাপাশি দুইটা বাসা আছে। এক বাসা, একটা ইউনিটে একটা বড় লোক বাস করে, ধনী লোক বাস করে। তার পাশে ফ্ল্যাটে যে আছেন উনি গরিব মানুষ, উনি হচ্ছে মনে করেন পিওনে চাকরি করেন। তো ওই যে পিওনে চাকরি করে তার বাসায় গেস্ট আসবে, ভিআইপি গেস্ট আসবে। সে তার অন্য ভাবিকে বলেছে যে ভাবি, আপনাদের তো দামি কাপ আছে, দামি ফ্রিজ আছে, দামি গ্লাস আছে, আমাকে যদি একদিনের জন্য ধার দেন তাহলে আমার খুব উপকার হইতো। চাইছে কয়টা? আমাকে বলবেন আপনারা চাইছে কয়টা? এখানে চাইছে কিন্তু তিনটা, চাইছে তিনটা। এখন তিনটা চাইছে বড়লোক ভাবির কাছে, গরিব ভাবি উনি কিভাবে দিতে পারেন? উনি চাইছে তিনটা, এমন তো দিতেও না পারে, বলবে না ভাবি তোমার ভাই আমাকে বকবে, আমি একটাও দিব না, এটা তো বলতে পারে। হ্যাঁ, সে বলেছে কি, সে মনে মনে বলতেছে তাকে শুধুমাত্র আমি একটা কাপ দিব। তারপর মনে হচ্ছে না, কাপ দিব না, তাকে শুধুমাত্র একটা ফ্রিজ দিব। তারপর মনে করতেছে জি না, তাকে শুধুমাত্র একটা গ্লাস দিব। আবার মনে করতেছে জি না, একটা কাপ দিলে কেমন লাগে, কাপ আর ফ্রিজ দিব। আবার মনে করছে জি না, কাপ আর ফ্রিজ আর গ্লাস দিব। তার মনে হচ্ছে না, এটাও দিব না, দিব কিভাবে? দিব গ্লাস আর ফ্রিজ দিব, গ্লাস আর কাপ দিব। এখন তা মনে করছে যে না, ভাবি তো আমার কাছ থেকে তিনটা চাইছিল, তিনটাই দিব। আবার এরকম মনে হইতে পারে, কিপটা ভাবি হলে এরকম মনে করতে পারে আমি তাকে একটাও কিছু দিব না। তাহলে দেখতেছি এই তিনটা জিনিসকে আমরা এইভাবে, তিনভাবে, তিনটা জিনিসকে আমরা 1 2 3 4 5 6 7 8 8 ভাবে গ্রহণ করতে পারি বা দিতে পারি বা সাজাতে পারি বা বিন্যাস করতে পারি। তাহলে এই তিনটা জিনিসকে আমরা কিভাবে দিতে পারি? 1 2 3 4 5 6 7 8। আপনাকে বুঝেছেন আমরা তিনটা জিনিসকে কিভাবে ভাগ করেছি? এবার আমরা কাজ করব, এটা তো আমরা চিত্র সহকারে বুঝলাম। এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম হচ্ছে সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদানকে আমরা এইভাবে সাজাতে পারি। অর্থাৎ একটা সেটের উপাদান সংখ্যা যদি তিনটা হয়, তার উপসেট হবে 1 2 3 4 5 6 7 8। এখন পরীক্ষায় যদি আসে এ সেটের উপাদান 1 2 3, এ সেটের উপসেট কতটি?
তখন লিখবো আমরা আটটি। এর একটা সূত্র আছে, আমরা অবশ্যই সেই সূত্রটা দেখব। তার আগে আমরা চিত্র সহকারে বুঝলাম। চলুন আমরা সেই সূত্রটা বা প্রসেসটা দেখে আসি। দেখেন, শর্টকাট আমি একটা সূত্র লিখে দিয়েছি, সেটা আমাদের ক্লাস 8 এর বই থেকে শুরু হয়েছে। নবম দশম ইন্টারমিডিয়েট আমি যে গণিতে অনার্স মাস্টার্স করেছি সেখানে আমরা কিন্তু এটা পড়েছি। আমরা পড়েছি বিশাল 200 নম্বরে একটা চ্যাপ্টার পড়তে হয়েছে আমাদের। যারা আপনারা গণিতে পড়েছেন তারা জানেন এটা হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে ছিল। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি এখানে সেটের উপসেটকে আমরা 2n দ্বারা প্রকাশ করা হয়। সেটের উপসেটের সূত্র হচ্ছে 2n। n হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে আমাদের উপাদান সংখ্যা। মোট উপাদান সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। যেমন এখানে লিখেছিল 1 2 3, উপাদান সংখ্যা 3, তার 2 এর উপর 3 এর অর্থ হচ্ছে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে পরীক্ষায় যদি বলে এম একটি সেট, এই সেটের উপসেট কয়টা, উপসেট কত হতে পারে, তাহলে লিখতে পারেন 2 এর উপরে n হচ্ছে উপাদান সংখ্যা, এটা হচ্ছে সূত্র। এখানে উপাদান সংখ্যা যত হবে তাকে n মনে করবেন। তাকে আমরা এভাবে সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি? ফাঁকা 3 4 5, 3 4 4 5, 3 5, 3 4 5। এই তো। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখেন লিখেছি পাওয়ার সেট। একই কথা, হ্যাঁ, এক মায়ের দুইটা ছেলে। প্রথম ছেলে আলোচনা করেছি উপসেট, এখন দ্বিতীয় সন্তানকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাওয়ার সেট। মূলত পাওয়ার সেট, মূলত পরীক্ষার জন্য আমরা মনে করব মূলত পাওয়ার সেট আর উপসেট সেম ক্যাটাগরি মতো। যেমন উপসেটকে আমরা প্রকাশ করছি এই সূত্র দিয়ে, পাওয়ার সেটকে প্রকাশ করব এই সূত্র দিয়ে। উপসেট হইলে দেখেন একটু খেয়াল করেন, উপসেট হলে এগুলো লিখেছি কিভাবে, এলোমেলো ভাবে লিখেছি। কারণ উপসেট এটা হতে পারে, 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 মানে 8টা হতে পারে। আর যখন পাওয়ার সেট লিখবো তখন 8টা হবেই। সেটা হচ্ছে দেখেন পাওয়ার সেট 8টা আমার হবেই। যেমন এন এর উপাদান সংখ্যা ছিল কত, 3, তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 3 সমান সমান 8। কিন্তু সেগুলোকে এই সেটের মাধ্যমে প্রকাশ করতে হবে, সেটের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা জানি সেট হইতে হইলে এই প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা আর সেকেন্ড ব্র্যাকেট, আর এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ফাঁকা। এটা হচ্ছে 3-এর, এটা 4-এর, এটা 5-এর, 3 4-এর, 4 5-এর, তারপর 3 5-এর, আর 3 4 5-এর, এইটুকু। আর এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু সেটের সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, পাওয়ার সেট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি বুঝেছেন? আচ্ছা, ধন্যবাদ। আমরা আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাকে সবাই হেল্প করবেন, অর্থাৎ আপনারা একটু বলবেন যে বুঝেছি কি বুঝেছি না, তাহলে আমি অনেক স্লাইড দেখাতে পারবো। ধন্যবাদ সকলকে। চলুন আমরা নেক্সট আরেকটা টপিকে চলে যাই। এইবার দেখি আমরা এখান থেকে আমাদের সুন্দর ধারণাগুলো নেওয়ার চেষ্টা করবো। এখান থেকে দেখেন একটু খেয়াল করব প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে আমি লিখেছি 5-এর গুণিতকের সেট। 5-এর গুণিতক এটা আপনারা সবাই জানেন, তারপর আমি একটু আপনাদের মনে করে দেওয়ার চেষ্টা করব। গুণিতক মানে নামতা, গুণিতক মানে হচ্ছে নামতা। যেমন ছোট্টবেলায় আমার মা আমাকে পিটিয়ে পিটিয়ে শিখাইছে 2-এর ঘরে নামতা, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। আপনাদের মনে হয় এবার পিটিয়ে পিটিয়ে শিখাই নাই, কিন্তু আমাকে শিখিয়েছে আমার আম্মা। এই জন্য 5-এর গুণিতক আমার মুখস্থ আছে। 5-এর গুণিতক কি? 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, আরো অনেকগুলো সবে আমরা জানি। তাহলে দেখেন এইভাবে আমাদের চলতেই থাকবে।
আমার বোর্ডের জায়গায় নেই ভাই, আমি এই জন্য লিখতে পারি নাই। আপনাদের খাতা বেশি থাকলে আপনারা লিখতে পারেন। অর্থাৎ আপনারা যতই লিখেন না কেন, এটা কি শেষ হবে? এটা কখনো শেষ হবে না। তাহলে পরীক্ষায় যদি বলে পাঁচের গুণিতকের সেট কি ধরনের সেট, উত্তর কি হবে? পাঁচের গুণিতকের সেট কি ধরনের সেট? অসীম সেট। ধন্যবাদ, কারণ এটা হচ্ছে শেষ হবে না। এবার নিচেরটা উল্টা কথায় আসি। উল্টা প্রচুর হবে না ভাই, প্রচুর হবে না। প্রচুর আপনার সঠিক হয়েছে, কিন্তু গাণিতিক ভাবে প্রচুরটা ঠিক হবে না, এখানে ভাষাটা ঠিক হবে না। প্রচুর অসীম হবে, অসীম। আচ্ছা, পরেরটা পাঁচের গুণনীয়ক। গুণিতক মানে নামতা, গুণনীয়ক মানে কি? ভাজক। একটু লিখে রাখবেন, গুণিতক মানে হচ্ছে ভাজক, গুণনীয়ক হচ্ছে ভাজক। মানে কি কি দ্বারা ভাগ করা যাবে? পাঁচকে কি দ্বারা ভাগ করতে পারবো? এই পাঁচকে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো, আবার পাঁচকে এই পাঁচ দ্বারা ভাগ করতে পারবো। তাছাড়া পাঁচকে আর কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে পাঁচের গুণনীয়ক হবে হচ্ছে দুইটা, এক আর পাঁচ। বোর্ড দেখা যায় না। এখন একটু দেখবেন বোর্ড দেখা যাচ্ছে কিনা। এখন তো আমার এখানে, আপনাদের কি সবার সমস্যা নাকি এটা? না, সবাই তো দেখতে পাচ্ছে ভাই। আহ, আচ্ছা, দেখা যাচ্ছে ভাই। আপনি একটু দেখবেন, আপনার ডিভাইসটা একটু দেখবেন। আশা করি দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখি এবার। ঠিক আছে, আমরা ওই টপিক থেকে বের হয়ে আসি, কারণ দেখতে পাচ্ছি কি পাচ্ছি না ওটা তো হয়ে গেছে। আমরা এখন পড়াশোনায় চলে আসি। বোর্ড অন্ধকার। আচ্ছা, দেখা যাচ্ছে ভাই, সমস্যা না, আমি দেখেছি, দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আপনার ডিভাইসটা একটু ইয়ে করার চেষ্টা করবেন, হয়ে যাবে, সমস্যা নেই। এবার দেখি, তাহলে পাঁচের গুণনীয়ক হচ্ছে অসীম, আর পাঁচের গুণিতক হচ্ছে অসীম। পাঁচের গুণনীয়ক হবে যা কয়টাতে ভাগ করা যায় সে কয়েকটা উত্তর। এখানে আমি 5 দিয়ে করে দিয়েছি, আপনার বাসায় 10, 15, 20, 25 দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দর করে দেখবো আমরা, সুন্দর করে দেখবো। দেখেন, এগুলি কিন্তু যখন আমরা নবম দশম শ্রেণীতে শেষ করেছি, কিংবা ক্লাস 8-এ শেষ করেছি, তখন কিন্তু আমরা ক্লাস 8-এ পড়েছি 2 বছর, 2 বছর 3 বছর পড়েছি। পড়ার পরে, আমরা দেখেছি হচ্ছে আমাদের পাস করতে হচ্ছে, কিন্তু আমাদের সেটে ক্লাস করতে হবে 2 ঘন্টা। শুধুমাত্র এটা ক্লাস করবো না, অনেক কিছু করব। অর্থাৎ সেটকে আমরা এমন ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করব যেন খুব তাড়াতাড়ি সম্ভব, যত সম্ভব শেষ হয়। আমি এখানে কি লিখেছি দেখেন, এক্স, একটা সেট, কোনো কিছু পড়ার দরকার নেই। দেখেন কোথায় কোথায় পড়বেন। একটি সেট, তার উপাদান কি দেওয়া আছে? তার উপাদান কিন্তু মানে উপাদান কিন্তু ওইভাবে দেওয়া নেই। উপাদান কিন্তু ওইভাবে আমাদের দেওয়া নেই, শুধু তালিকায় প্রকাশ করা নেই। দেওয়া আছে কিসে? দেওয়া আছে হচ্ছে আমাদের গঠন পদ্ধতি দেওয়া আছে। তাহলে কি বলেছে দেখেন, লিখেছে ধনাত্মক। কে ধনাত্মক? এক্স ধনাত্মক। ঠিক আছে, কোন কোন জায়গাতে, কোন জায়গায়? এখানে লিখেছে এক্স এর মানগুলো হবে সবগুলো ধনাত্মক, কিন্তু সে মানগুলো কি হবে? সে মানগুলো হবে 2 থেকে শুরু হবে। সে মানগুলো কত হবে দেখেন, 2 থেকে শুরু হবে, 2 থেকে 3 থেকে শুরু হবে। অর্থাৎ মান হবে 3, 4, 5, 6, 7, 8, 9। কিন্তু এই মানগুলোকে এর ভিতর দেওয়া আছে, এই মানগুলোকে এর ভিতর দেওয়া আছে। আনসার নাই, এটা ঠিক। আনসার নাই, এটা উত্তর হবে আনসার নাই। আমি এমন ভাবে দিয়েছি, অনেকে মনে করবে 4 নম্বর উত্তর। জি না, উত্তর আমি দিয়েই রাখি না এখানে, উত্তর নাই এখানে। এটা উত্তর নাই, 5 নম্বর হবে নন। এখানে উত্তর নাই। শুধুমাত্র আপনাদের একটু হেজিটেশনে ফেলার জন্য আমি এটা এমন ভাবে সাজিয়েছি, মনে হবে যে এটাই উত্তর। একটু বুঝতে হবে ভাই, তাছাড়া কিন্তু একটু ঝামেলা পড়ে যাবেন। দেখেন এখানে বলেছে কি 3 হবেই, কারণ এখানে ইকুয়াল দেওয়া আছে, 3 হবেই। আর এখানে ইকুয়াল দেয় নাই, মানে 10 হবে না।
আমাদের 10 হবে না, অর্থাৎ আমাদের মানগুলো হবে 3 4 5 6 7 8 9 এর মধ্যে। এখানে 3 নাই, তাহলে এটা তো হবেই না, 2 লেখা আছে। এখানে 11 11 তো নাই, এটা হবে না। এখানে -4 মাইনাস তো নাই, এটা হবে না। এখানে আছে 10, কিন্তু 10 তো নাই, 9 পর্যন্ত, এটা হবে না। তাহলে উত্তর হবে একটাও 9। জি, আপনারা আনসার দিবেন না তাহলেই হবে, আনসার দিবেন না তাহলেই হবে। আচ্ছা, দেখি এবার পরেরটা। এবার দেখেন তো উত্তর কোনটা হবে, এবার দেখেন তো উত্তর কোনটা হবে আমাদের। দুই, মানে 2 নম্বর অপশন নাকি 2 হবে না, এ নাম্বার। হ্যাঁ 2 এর, হ্যাঁ এই তো সুন্দর হয়েছে, একজন সুন্দর করে লিখেছেন, মেহেদি হাসান ভাই লিখেছেন 2 নম্বর অপশন 3, এটা উত্তর। আর কেউ দেখেন, এটা বের করা কিন্তু একটা ঝটপট একটা ভালো বুদ্ধি আছে, সুন্দর একটা পদ্ধতি আছে বের করা। দেখেন, আপনারা কিন্তু অনেকেই এটা এইভাবে করতে চাইবেন, যে মান বের করে করতে চাইবেন। দেখেন এটা এবার দেখি, আপনারা করবেন কি পরীক্ষায়, আমি একটু প্রসেসটা দেখাই দেই, আপনারা পরীক্ষা করবেন কি। আপনারা করবেন, দেখেন সি এর মান কত, চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন হওয়ার সম্ভাবনা 99%। প্রথমে করবেন কি, 4 নম্বর অপশন টেস্ট করবেন। প্রথমে আমরা ছোটটা দিয়ে টেস্ট করলে ভালো হয়, প্রথমে ছোটটা দিয়ে টেস্ট করবেন। এখানে 2 এক্স এর মান কত, এভাবে টেস্ট করবেন। এক্স এর মান কত আছে 2, 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4, সেটা 8 থেকে বড় হতে পারে না। তাহলে অবশ্যই এটা আনসার কখনো হবে না। কারণ এখানে আমাকে বলেছে, যে এক্স এর মান বসাইলে সে মানটা 8 এর চাইতে বড় হবে, অথবা এই 30 এর চাইতে ছোট হবে। আমি এখানে বসাই দেওয়ার পর দেখতেছি সেটা 8 এর চাইতে বড় নয়, এটা হচ্ছে ছোট, এটা হবে না। এখন 3 নম্বর অপশন, এই অপশনে যাই, এই অপশনে যাব। এই অপশনে দেখতেছি এক্স এর মান কত 3, 3 এর উপর স্কয়ার করলে কত হবে 9, সেটা 8 থেকে বড়, কন্ডিশন মানতেছে। কোশ্চেনটা দেখা যাচ্ছে না। না ভাই, কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা এবার দেখি, দেখেন 2 নাম্বার অপশন যখন দিচ্ছি এক্স এর মান 3, 3 তিরিকে 9, সেটা 8 থেকে বড়, তাহলে এটাকে স্যাটিসফাই করে কিনা দেখি। 3 এর উপর কিউব করলে হবে 3 তিরিকে 9, 3 নং 27, তাহলে এটা লিখবো হচ্ছে আমরা 27, সেটা 30 থেকে অবশ্যই ছোট। এবার দেখতেছি এই কন্ডিশনটা আমাদের এই দুটাকে স্যাটিসফাই করতেছে, এই তো উত্তর, এইটা উত্তর। হ্যাঁ, তাছাড়া যদি আপনারা ওই সূত্র দিয়ে করতে চান, এক্স এর মান 1 দিলে এত, 2 দিলে এত, 3 দিলে এত, সারাদিন চলে যাবে, অনেক সময় লাগবে। দরকার নেই ভাই, আপনারা অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করে বের করার চেষ্টা করবেন। আচ্ছা আরেকবার দেখেন, প্রথমে কি করেছি আমি, প্রথমে আমি ছোট থেকে ধরেছি, কিংবা বড় থেকে ধরলে হবে, যে কোনো জায়গা থেকে ধরলে হবে, কোনো সমস্যা নেই। এক্স এর মান কত, এখানে বলেছে সি সেটের উপাদান হবে এক্স, সি সেটের উপাদান হবে এক্স, সি সেটের উপাদান যদি এক্স হয়, তাহলে কি করব দেখেন। তাহলে এখানে এক্স এর মান কত ধরেছি 2, এক্স এর মান যদি 2 দেই তাহলে কত হবে, 2 এর উপর স্কয়ার মানে 4, সেটা 8 থেকে বড় হওয়ার কথা ছিল, হয়েছে 8 থেকে ছোট, 8 থেকে ছোট, তাহলে এটা আমাদের হবে না, তাহলে এটা বাদ। অপশনটা একটা টেস্ট করতেছি, একটাতে বাদ, ফেল করছে। এখন এটাতে টেস্ট করব। এক্স এর মান যদি 3 হয়, 3 এর উপর স্কয়ার করলে 3 তিরিকে 9, যেটা 8 থেকে বড়, কন্ডিশন মানতেছে। আবার এক্স এর মান যদি এখানে দেই তাহলে কি হবে দেখেন, 3 তিরিকে 9, 3 নং 27, সেটা 30 থেকে বড় হতে হবে, সরি 30 থেকে ছোট হতে হবে, 30 থেকে ছোট আছে, তাহলে দুই কন্ডিশন আমাদের এই অপশনটা মানতেছে।
আইরিন আক্তার বলেছে যদি এটা লিখলে আমাদের অপশনগুলো চেঞ্জ হবে, তো ওটা লিখলে তো আমাদের অপশনগুলো চেঞ্জ হবে, ওই অপশন দিয়ে তো এটা হবে না। পরেরটা আমরা কি বুঝেছি এটা, নাকি আরেকবার দেখাই দেব? এবার দেখেন তো আমাদের এই প্রশ্নের আনসার কেমন হবে বা কত হবে। সবসময় মনে করবেন এই এক্স এর উপাদান হচ্ছে ছোট এক্স, ছোট এক্স এর মানগুলো এখান থেকে বের হবে, ওয়াই এর উপাদান হবে আবার এক্সই বা অন্য কোনো কিছু হতে পারে, সেটার উত্তর হবে এখান থেকে। দেখেন তো, চেষ্টা করেন তো উত্তর এক, অর্থাৎ ক, খ, গ নাকি ঘ। আমাদের মেহেদি হাসান ভাই বলেছেন উত্তর সি অর্থাৎ 3, উনি এটা বলেছেন। দেখি আমরা অন্যকে আমরা কি বলতে পারি। আর তারপর একজন বলেছেন হ্যাঁ, আশিকুর ভাই বলেছেন উত্তর হচ্ছে ডি, অর্থাৎ উত্তর হচ্ছে এইটা বলেছে। এটা কিন্তু ডি আমাদের, হ্যাঁ এটা ডি, উত্তর ডি বা ঘ। উত্তর ডি বা ঘ কোনটা হবে, ক, খ, গ নাকি ঘ? কাজী ফাতেমা সি, প্রিয়াঙ্কা মন্ডল সি, সোহানি ডি, আইরিন আক্তার সি, আশিকুর রহমান সি, সোনিয়া রহমান সি। আচ্ছা, সকলকে ধন্যবাদ। আমরা এখন দেখি এই অঙ্কটা কিভাবে ঝটপট করা যায়, কিভাবে আমরা ঝটপট করতে পারি, কিভাবে আমরা ঝটপট এই অঙ্কটা সমাধান করতে পারি সেটা দেখব। দেখেন এর বুদ্ধি দেখেন, আমরা কিভাবে ঝটপট এই আনসারটা করব। এখানে একটু খেয়াল করব ভাই, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি ইন্টারসেকশন দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে এক্স এর মান আর এখান থেকে ওয়াই এর মান যেটা বের হবে সেটা কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। তাহলে ইন্টারসেকশন কি জিনিস সেটা আমরা একটু দেখে আসি, তারপর আমরা এই অঙ্কিতে ফিরবো। অঙ্কিতে ফিরবো সমস্যা নাই। দেখেন এবার দেখি, প্রথমে আমরা ইউনিয়নে কাজ করব, প্রথমে আমরা ইউনিয়ন দেখে আসি, তারপর আমরা অবশ্যই ইন্টারসেকশন দেখব। দেখেন এ সেটের উপাদান কি কি আছে, এ সেটের উপাদান এরকম ভিন্ন ভিন্ন 3টা ফুল দেওয়া আছে, আবার বি সেটের উপাদান এরকম 3টা ফুল দেওয়া আছে, আর তাদের কি বের করতে বলছে, এ ইন্টারসেকশন বি বের করতে বলছে। ইন্টারসেকশন হচ্ছে যাহা থাকবে সবই লিখবো, কিন্তু যেটা মিল থাকবে মিলগুলো বাদ দিয়ে লিখবো। তাহলে লিখেছি এই হলুদ ফুল, হলুদ ফুল এইটা লিখেছি এখানে, এটা এটা লিখলাম, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো। অর্থাৎ দুইটা সেটের উপাদান সবগুলোকে যদি এক জায়গায় নিয়ে মিক্স তৈরি করি তাহলে সেটা হবে আমার ইউনিয়ন, সেটা হয়ে গেল আমাদের ইউনিয়ন। আমরা কিছুক্ষণ পর আবার ইন্টারসেকশন বুঝবো, সেটা হলো আমাদের ইউনিয়ন। এবার আমরা ইন্টারসেকশন বুঝবো, দেখি। আচ্ছা, ইউনিয়ন হচ্ছে কি, ইউনিয়ন হচ্ছে দুইটা সেটের উপাদান যদি এক জায়গায় নিয়ে এসে একটা কি বলি মিশ্রণ তৈরি করি, সেটা হবে আমাদের ইউনিয়ন। অর্থাৎ সবগুলাই লিখবো কিন্তু মিলগুলো একবার লিখবো। মনে রাখবো কিভাবে, এই দুইটার মধ্যে সবগুলাই লিখবো, যেগুলো মিল আছে সেগুলো আর লিখবো না, একবার লিখবো, মিলগুলো একবার লিখবো। আচ্ছা চলুন আমরা ইন্টারসেকশন নিয়ে একটু আলোচনা করি। এবার দেখি ইন্টারসেকশন, দেখেন চিত্র কিন্তু একই, শুধুমাত্র আমি এখানে ইন্টারসেকশন লিখে দিয়েছি। এবার ইন্টারসেকশন, ইন্টারসেকশন এটা কার কার ইন্টারসেকশন, এ সেটের আর বি সেটের ইন্টারসেকশন লিখবো, এখানে আমি লিখে দিয়েছি দেখেন। এবার দেখি তো, এখানে ইন্টারসেকশন মানে মিল, শুধু হবে আমাদের মিল। কার কার মিল, এই দুইটা সেটে যাহা থাকিবে তাহার মিল। দেখেন কি মিল আছে, এই লম্বা ফুলটা মিল আছে, ফুলের নাম আমি জানি না ভাই।
এবার তারপর দেখি এখানে এই ফুল জবা ফুল মনে হয়, এটা এই জবা ফুল আর জবা ফুল মিল আছে, আর কিন্তু কোথাও কোনো কিছু মিল নেই। মিল যেহেতু নাই সেগুলো লিখবো কেন রে ভাই, কারণ আমাদের শুধু শুধু মিল চাইছে। এই জন্য আমরা উত্তর হবে এই লাল ফুল আর এই লম্বা লম্বা কি যেন ফুল, সেটা ফুল। আচ্ছা আমরা কি এটা বুঝেছি ভাই, ইউনিয়ন আর ইন্টারসেকশন? তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যেতে পারি। আচ্ছা আমি তাহলে একটা কাজ করেছি, ওই অঙ্ক আলোচনা করতে গিয়ে আমাদের এসেছে হচ্ছে ইন্টারসেকশন, আমি ইউনিয়নটা বুঝিয়ে দিয়েছি, যেন পরবর্তীতে আমাদের ক্লাসের বাইরে যদি কোনো অঙ্ক আসে তাহলে অবশ্যই সেটা যেন আপনারা সলভ করতে পারেন। এবার আমরা সেই অঙ্কটা চলে যাই। দেখেন অঙ্কের কথা কিন্তু আমাদের হয়তো সকলের মনে আছে, যেটা উত্তর আমরা অনেকে অনেক কিছু দিয়েছি, কেউ দিয়েছি গ নাম্বার, কেউ দিয়েছি ঘ নাম্বার। আমরা আসলে দেখব গ হবে না ঘ হবে। আচ্ছা দেখি, আমি ওই বইয়ের মতো করে করব না, বইয়ের মতো করে করব না, আমাদের মতো করে করব। কিভাবে আমাদের মতো করে করতে পারি? আচ্ছা আমাকে বলবেন এই চিহ্নের অর্থ কি? এই চিহ্নের অর্থ কি, মিল না অমিল? মিল। তাহলে এই অঙ্কের এই অর্থ হচ্ছে মিল। আচ্ছা আমাকে খুঁজতে হবে এই দুটা সেটের মধ্যে কি উপাদানগুলো মিল আছে, কি উপাদানগুলো মিল আছে। আবার দেখি একটু, দেখেন একটু খেয়াল করি ভাই, এখানে কি লেখা আছে, তিনের গুণিতক, সরি তিন দ্বারা বিভাজ্য। তিন দ্বারা বিভাজ্য মানে উত্তর কত হবে? তিন দ্বারা বিভাজ্য মানে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে তিন দ্বারা বিভাজ্য মানে কি, উত্তর হবে তিন দ্বারা বিভাজ্য, তাহলে ওয়াই এর মান হবে হচ্ছে 3, 6, 9, 12, 15 ডট 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 ডট। এগুলো যদি ওয়াই এর উপাদান হয় তাহলে তাকে কিন্তু তিন দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে ওয়াই এর মানগুলো হবে 3, 6, 9, 12, 15 অর্থাৎ তিনের গুণিতক। এখন দেখেন তো ভাই এটার অর্থ কি, এটা অর্থ হচ্ছে ওয়াই এর মান যদি তিনের গুণিতক হয় অবশ্যই এক্স এর মানও তিনের গুণিতক হবে, এক্স এর মানও তিনের গুণিতক হবে। এখন অপশনে আসি, অর্থাৎ এই দুটার মানই হবে তিনের গুণিতক, অর্থাৎ এই দুটার মানই হবে এই তিনের গুণিতক। এখন দেখি তো এটা কি তিনের গুণিতক, জি না, বাদ। এটা কি তিনের গুণিতক, জি না, বাদ। এটা কি তিনের গুণিতক, জি, এটা তিনের গুণিতক। এটা কি তিনের গুণিতক, এটা তিনের গুণিতক হলো, এটা তিনের গুণিতক নহে, তাহলে এটা বাদ। আমরা কি সকলে বুঝেছি কেন আমাদের গ উত্তর হইলো? কারণ এখানে লিখা আছে একটা হবে তিনের গুণিতক, তাহলে এটা হবে তিনের গুণিতক, তাহলে গুণিতক এখান থেকে তিনের গুণিতক, এখান থেকে তিনের গুণিতক, অপশন শুধুমাত্র এক জায়গায় আছে, তাহলে উত্তর হবে গ। উত্তর হবে আমাদের গ। পরীক্ষার হলে এইভাবে আনসার করবেন, ওই খাতা কলম নষ্ট করার দরকার নেই। তাহলে কি আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারবো যদি আপনারা বুঝে থাকেন সেই সাপেক্ষে? আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এইবার দেখি রে ভাই আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। আমরা তো এতক্ষণ ইউনিয়ন পড়লাম, ইন্টারসেকশন পড়লাম, ছেদক সেট মন খারাপ করতেছে, ছেদ ছেদ মন খারাপ করতেছে, সেটা পড়ব। দেখেন ছেদ ছেদ, আচ্ছা ছেদ ছেদ না, আচ্ছা আচ্ছা এটা 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 সরি, এটা তো আমরা করে ফেলেছি। পূরক সেট পড়ব, পূরক, পূরক। এইবার দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। ইস, এত পরে বললাম জান্নাতুল ফেরদৌস, আরো আগে বলতে হয় যে স্যার আরো একবার, একটু আগে বলবেন, আপনারা যারা বুঝবেন না একটু আগে বলবেন, আমি তো ওটা ডিলিট করে ফেলেছি। আচ্ছা ক্লাস রেকর্ডিং থাকবে, ক্লাস রেকর্ডিং আপনি একটু দেখে নেন, হ্যাঁ না বুঝতে পারলে আগামী ক্লাস আবার জিজ্ঞাসা করবেন, সমস্যা নেই। এবার দেখি এটা একটু গুরুত্বপূর্ণ ভাই, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখবেন ভালো করে। এটা হচ্ছে একটু লিখে রাখবো, এই সেটের নাম হচ্ছে, এই সেট হচ্ছে সার্বিক সেট, যাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এই সেটের নাম হচ্ছে সার্বিক সেট, তাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, প্রকাশ করলাম। সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করেছি। এখন এখানে বলেছি চিহ্নটাকে কি বলে, এটা হচ্ছে কোন চিহ্ন, এটা হচ্ছে প্রাইম চিহ্ন বলা হবে, প্রাইম, প্রাইম বললে হবে, কোনো সমস্যা নেই। এবার দেখি এটা এটা এই সেটকে প্রকাশ করেছি আমরা ইউ দ্বারা,
এই সেটকে প্রকাশ করেছি এ দ্বারা, এই সেটকে প্রকাশ করেছি বি দ্বারা, বি দ্বারা। হ্যাঁ, আবার দেখেন এখানে সুন্দর করে দেখবেন, এই সেটকে প্রকাশ করেছি ইউ দ্বারা, ইউ এর উপাদান হচ্ছে এই বড় একটা সাদা পাখি, বড় একটা কালো পাখি, ছোট একটা কালো পাখি। আবার এ সেটের উপাদান হচ্ছে ছোট একটা কালো পাখি, বি সেটের উপাদান হচ্ছে বড় একটা কালো পাখি। এখন বলেছে এ প্রাইম, এ প্রাইমের অর্থ কি? এ প্রাইমের অর্থ হচ্ছে, এ প্রাইমের অর্থ হচ্ছে ইউ থেকে এ বাদ। এখন বলেন তো তাহলে বিটা কি হবে, বি সেটের উপাদান কি হবে? বিটাকে কিভাবে লিখবো? বি হচ্ছে ইউ থেকে আমাদের বি বাদ। এই তাহলে দেখেন এ প্রাইমের অর্থ হচ্ছে, এ পূরক সেটের অর্থ হচ্ছে ইউ মাইনাস এ, আর বি প্রাইমের উত্তর হচ্ছে ইউ মাইনাস বি। এখন আমাকে বলবেন এটার উত্তর কত হবে? এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, তাহলে বলেন তো এটার উত্তর কত হবে আর এটার উত্তর কত হবে? এটার উত্তর কত হবে আর এটার উত্তর কত হবে? অর্থাৎ এটা তো বলতে পারবেন না, আমি বলে দেই, কারণ এটা আমি সংখ্যা দেই নাই। আচ্ছা এবার দেখি, এটা দিলাম হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটাকে প্রকাশ করেছি 1, এটাকে প্রকাশ করেছি আমি 3। এখন দেখেন তো এটার উত্তর কত হবে আর এটার উত্তর কত হবে? 1 1, 1 এর উত্তর 1 নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাকে এ ধরে নেন, এটা এ আর এটা হচ্ছে বি। এবার দেখি, হ্যাঁ সুন্দর হয়েছে, সবারই হচ্ছে। দেখেন এখানে ইউ, ইউ এর মান কত আছে আমি বুঝাই দিই, সকল উত্তর হচ্ছে আমি একটু বুঝাই দেবো কারণ স্লাইডটা এত গুরুত্বপূর্ণ নয় এভাবে বোঝানোর জন্য। এখানে ইউ, ইউ মানে কত? 1 2 3, সেখান থেকে এ বাদ, এ বাদ মানে 1 বাদ, যদি 1 বাদ দেই এটা 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 মানে বাদ, এটা হচ্ছে আমাদের বাদ, বাদ কি থেকে বাদ? ইউ থেকে বাদ। এখান থেকে এটা বাদ দিব, এটা এখান থেকে এটা বাদ দিব, বাদ দিব, দিলে কি থাকবে? থাকবে 2 আর 3, থাকবে হচ্ছে 2 আর 3, শেষ। এখন পরেরটা, পরেরটা দেখি, পরেরটা আমাদের আছে হচ্ছে ইউ, ইউ থেকে বি বাদ, বি কত? 3, এখানে 3 বাদ দিলে কত থাকবে? থাকবে হচ্ছে 1 আর 2, 1 আর 2, এখানে থাকবে হচ্ছে আমাদের 1 আর 2 থাকবে। আমরা কি সকলে বুঝেছি এটা? আমরা কি দুইটা ব্যাপার বুঝেছি সবাই? আচ্ছা যারা বুঝবেন না আমাকে আগে কমেন্টস করবেন, যে কমেন্ট করবেন যে আমি বুঝি নাই। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। তাহলে নেক্সট স্লাইডে চলে যেতে পারি আমরা। যাহা বুঝেছেন তার চাইতে ইম্পর্টেন্ট হলো ভেন চিত্র। ভেন চিত্র আমাদের জানতে হবে, কারণ ভেন চিত্র দিয়ে আমরা শতকরার অঙ্ক করতে পারি, ভেন চিত্র দিয়ে আমরা সেটের অঙ্ক করতে পারি। অর্থাৎ আমাদের কাছে এই ভেন চিত্রটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা সে ভেন চিত্র নিয়েই আলোচনা করব। দেখি কি লিখেছি। 400 জন লোকের মধ্যে একটি দলে, 400 জন লোকের একটি দলে 260 জন ইংরেজিতে এবং 180 জন বাংলায় কথা বলে। তাহলে মোট জনসংখ্যা হচ্ছে, এখানে মোট জনসংখ্যা হচ্ছে 400, এর মধ্যে বাংলায় কথা বলে 260, সরি ইংরেজিতে কথা বলে 260, বাংলাতে কথা বলে 180। এখন এখানে বলেছে উভয় ভাষায় কথা বলে কতজন, উভয় ভাষায় কথা বলে কতজন। তাহলে এই অঙ্কটাকে আমরা একটু বিশ্লেষণ করব, প্রথম অঙ্ক, এই জন্য এই অঙ্কটাকে খুবই সুন্দর করে বিশ্লেষণ করে তারপর আমরা মুখে মুখে আনসার করার চেষ্টা করব। দেখি অঙ্কটা কি ছিল আমাদের, অঙ্কটা ছিল হচ্ছে যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখেন সেই অঙ্কটা আমরা কিছুক্ষণ আগে স্লাইডে দেখালাম, এটাকে আমরা বিশ্লেষণ করব। দেখি এভাবে, মোট ছিল কতজন? মোট মোট ছিল আমাদের 400 জন,
মোট ছিল হচ্ছে 400 জন। এর মধ্যে বাংলা, এর মধ্যে ইংরেজি, এখানে ইংরেজি কতজন? ইংরেজি হয়েছে 260। হ্যাঁ, অনেকে 40 বলেছেন। দেখেন এটা অনেকে যা উত্তর দিয়েছেন ঠিক হয়েছে, হ্যাঁ, কিন্তু এই অঙ্কটা আমরা এইভাবে মনে করব। দেখেন আছে কত 400, আছে কত 400, আর ইংরেজির জন্য নিয়ে ফেলেছি কত 300 260, এভাবে পড়বেন। আছে কত 400, ইংরেজির জন্য সিলেক্ট করেছি কত 260, আর থাকে কত? থাকে হচ্ছে আমাদের, থাকে হচ্ছে 140। একটু খেয়াল করি ভাই, মোট ছিল কত 400, ইংরেজিতে কথা বলে হচ্ছে 260, আর থাকবে কত 140। কিন্তু পরবর্তীতে আবার দেখেন কিভাবে লিখেছে, এখানে লিখেছে বাংলা। এখন বাংলা বলেছে, বাংলা কতজন করতে হবে 180, তাহলে আমার আছে হচ্ছে 140 আর দরকার হচ্ছে 180, তাহলে অতিরিক্ত কতজন লাগবে? অতিরিক্ত আমার লাগবে হচ্ছে 40 জন। সে 40 জন কই থেকে নিতে হবে? অবশ্যই 40 জন ইংরেজির মধ্যে থেকে নিতে হবে। এই 40 জন এই বাংলারও, এই 40 জন হচ্ছে এই ইংলিশেরও, 40 জন হচ্ছে এই বাংলারও। তাহলে উত্তর কথা হলো আমাদের, উত্তর হবে উভয় ভাষায় কথা বলে 40 জন। আবার দেখেন মোট ছিল কত 400, ইংরেজি কথা বলে 260, তার থাকলে কত 140। আবার বলেছে জি না, বাংলাতে কথা যদি বলে আবার 180, তাহলে আছে কত 140, লাগবে কত 180, আরো দরকার কত 40। এই 40 হচ্ছে ইংলিশ থেকে নিতে হবে, অর্থাৎ উভয় ভাষায় কথা বলে এই 40 জন। আমরা কি বুঝেছি ভাই এটা সবাই? আমরা কি বুঝেছি? চলুন আমরা নেক্সট আরেকটা স্লাইডে প্রবেশ করি। আবার বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শাহিনা সুলতানা সাথী উনি বলেছেন আবার বলেন। আচ্ছা বলতেছে, দেখেন সহজ কথা, ছিল কত 400, এর জন্য ইংলিশ নিয়েছে কত 260, তা থাকবে কত আমার? থাকবে হচ্ছে 140। এখন আমি যদি বাংলা নিতাম, বাংলা যদি নিতাম 140, তাহলে কি ডবল করা লাগতো? আচ্ছা, হবে হবে হবে, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আগে পিছে বিয়োগ করলে কোনো সমস্যা নেই, একই ঘটনা ঘটবে। দেখেন আমি যেভাবে লিখেছি সেভাবে আমি লিখতেছি, হ্যাঁ, ভাষা যেভাবে আছে সেভাবে লিখতে চাই। লিখা আছে 400, আমি লিখেছি 400। ইংরেজিতে কথা বলে কতজন 260, কথা বলে 260, আর থাই কত 140। আবার বলা হয়েছে বাংলাতে যদি 180 জন কথা বলে, আমার আছেই হচ্ছে 140 জন, আর দরকার হচ্ছে 180 জন, তাহলে অবশ্যই ইংলিশ থেকে কিছু জন এখানে যোগ করতে হবে। ইংলিশ থেকে নিতে হবে কতজন? ইংলিশ থেকে যদি আরো 40 জন নেই, তাহলে আমার কাঙ্ক্ষিত 180 হয়ে যাচ্ছে। তাহলেও বলতে হবে এই 140 জন যেমন বাংলাতেও কথা বলে, এই 40 জন যেমন বাংলাতেও কথা বলে, এই 40 জন তেমন ইংরেজিতেও কথা বলে। তাহলে বলতে পারি উভয় ভাষায় কথা বলে এই 40 জন। সুলতানা আপু, আপনি কি বুঝতে পেরেছেন? আপনাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ। দেখেন তো এটা উত্তর কত হবে? আমরা দেখব এই অঙ্কটার উত্তর কত হবে। এই অঙ্কের উত্তর কত হবে আমরা দেখব। 5, অনেকে বলেছেন 5। এক শ্রেণীর, মানে এক শ্রেণীতে 30 জন ছাত্র ছিল, এক শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে 30 জন, 20 জন ফুটবল খেলে এবং 15 জন ক্রিকেট খেলে। প্রত্যেক ছাত্র দুইটি খেলার যে কোনো একটা পছন্দ করেই,
তাহলে কতজন ছাত্র দুইটাই পছন্দ করে? অনেকে 5 উত্তর বলেছেন, উত্তর 5 সঠিক। আগের মতো করে ভাববো, মোট ছিল কত? 30। এখানে ক্রিকেট খেলেছে কত, ফুটবল খেলেছে কত? 20 জন। তাহলে আছে কত? আছে আমার হচ্ছে, এখানে 20 জন খেলে ফেলেছে, তাহলে আছে কত? আছে আমার হচ্ছে 10 জন। আছে আমার কত? 10 জন। মানে একটা শ্রেণীতে 30 জন ছাত্র ছিল। হেডমাস্টার প্রথমে ক্রিয়া শিক্ষককে বলছে যে স্যার, আপনার 30 জন স্টুডেন্টের মধ্যে 20 জনকে ফুটবল খেলানো শুরু করেন। এখন ক্রিয়া শিক্ষক, স্পোর্ট শিক্ষক ও স্পোর্ট টিচার এই 30 জনের মধ্যে 20 জনকে ফুটবল খেলা শুরু করছে। কিছুদিন পর হেডমাস্টার বলেছে না, আরো একটা দল গঠন করবেন, সেটা হচ্ছে ক্রিকেটের দল। সে দলে অবশ্যই স্টুডেন্ট থাকতে হবে 15 জন। এখন ক্রিয়া শিক্ষক মনে করছে হাই হাই, স্যার কি বলে, আমার তো আছে 10 জন আর ফাঁকা, আমি কেমনে 15 জনকে খেলাবো। এখন ক্রিয়া শিক্ষক ওই 20 জনের কাছে বলতেছে, এই তোরা যারা ভালো ফুটবল খেলিস, এই 20 জন, তাদের মধ্যে যে কোনো 5 জন হাত উঠা, কারণ ওই 5 জনকে আবার ক্রিকেট খেলাবো। এর মধ্যে 5 জন হাত উঠাইছে যে স্যার, আমরা ক্রিকেট খেলতে পারি। তাহলে দেখেন, এই 5 জন কিন্তু ফুটবল খেলতো, আর এই 5 জন কিন্তু এর সাথে যুক্ত হয়ে হয়েছে কত? 15 জন। হয়েছে কত? এই 15 জন। এই 15 জন, যেমন এই 15 জন কি করবে? এখন ক্রিকেট খেলবে। তাহলে এই 15 জনের মধ্যে এই 10 জন ছিল ফ্রেশ, আর 5 জন ছিল হচ্ছে এই ফুটবল খেলোয়াড়। তাহলে অবশ্যই এই 5 জনই উভয় খেলাই পছন্দ করে বা খেলতে পারে। আচ্ছা, দুইটা যোগ করে বিয়োগ করলে কি হবে সেটা পরের কথা, আগে কনসেপ্টটা বুঝে নেন। কনসেপ্টটা না বুঝলে কিন্তু মুশকিল হয়ে যাবে। বিভিন্ন বইয়ে বিভিন্ন শর্টকাট দেওয়া আছে, এত শর্টকাট কেমনে পড়বেন? পরীক্ষার হলে যদি প্রশ্ন চেঞ্জ করে দেয় ভাই, তখন কিন্তু বিপদে পড়বো আমরা। আমরা চাই আপনারা যেন বিপদে না পড়েন। আচ্ছা, অনেকে বলেছেন স্যার আরো একবার বুঝাই দেন, আরো একবার বুঝাই দিচ্ছে, কোনো সমস্যা নেই। দেখেন, এবার দেখি, আমাদের ছিল 30 জন, 15 জন ছিল 30 জন, 20 জন তার মধ্যে ফুটবল খেলে। তাহলে আমার আছে কত? আর আমার আছে হচ্ছে আর 10 জন। এখন নতুন করে যদি আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয় যে ফুটবল টিম তো গঠন করেছি, এখন একটা ক্রিকেটের টিম গঠন করব, যেখানে আমাদের সদস্য হবে 15 জন। এখন আমাদের প্রথম চিন্তা আসবে, আমার লোক আছে হচ্ছে 10 জন, আমার 15 জন করতে হলে আরো 5 জন দরকার, কিন্তু স্টুডেন্ট কিন্তু আমাদের 30 জনই আছে। তখন অবশ্যই এখান থেকে 5 জনকে নিয়ে আসতে হবে। তারা ফুটবল খেলতেছেই, তারা পার্ট টাইম হিসাবে গিয়ে এই ক্রিকেটও খেলবে, 5 জন এসে ক্রিকেটও খেলবে। তখন আমাদের এই 15 জন হইলো, এই 15 জন কিন্তু আমার ক্রিকেটের জন্য নির্বাচিত। অর্থাৎ এই 15 জনের মধ্যে এই 5 জন কিন্তু আমার ফুটবলে খেলবে। অর্থাৎ এই 5 জন ক্রিকেটে খেলতেছে, এই 5 জন ফুটবল খেলতেছে, অর্থাৎ 5 জন হচ্ছে আমাদের উভয় খেলা পছন্দ করে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যেতে পারি। উত্তর কত হবে এবার দেখেন তো। আচ্ছা, আবার ডাক্তার সঞ্জিতা, ডাক্তার সঞ্জিতা বলেছেন আবার। দেখেন আবার, এবার দেখি আবার বলতেছেন আগের স্লাইডে। আচ্ছা, মোট ছিল 30 জন, এর মধ্যে ফুটবল খেলে 20 জন। তাহলে 30 জনের মধ্যে যদি ফুটবল 20 জন খেলে, আছে কতজন? আছে 10 জন। আচ্ছা, পরে যদি আবার ক্রিকেটের দল গঠন করি, সে দলে থাকবে কতজন? 15 জন। আমার হাতে আছে কতজন? 10 জন। তাহলে আরো 5 জন দরকার। সে 5 জন নিয়ে আসবে কই থেকে? 5 জন নিয়ে আসবে হচ্ছে ফুটবল থেকে। 5 জন নিয়ে আসবে কই থেকে? ফুটবল থেকে। তার 5 জন ফুটবল থেকে নিয়ে আসলে আপনাকে ভাবতে হবে, এই 5 জন যে ফুটবল থেকে নিয়ে আসলাম, তারা ফুটবল খেলে। এরা কি খেলে? এরা খেলে কিন্তু হচ্ছে ফুটবল। কিন্তু এই 5 জন যখন আমাদের ক্রিকেট খেলাবো, তখন এই 5 জন কি করবে? তারা কিন্তু আবার ক্রিকেটও পছন্দ করবে। তাহলে বুঝতেছি এই 5 জন হচ্ছে এমন 5 জন যারা ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে।
আচ্ছা ঠিক আছে, অন্যভাবে বুঝাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখেন নেক্সট স্লাইডে যাই, আমরা অন্যভাবে একটা অঙ্ক করবো আবার। পরেরটা, এবার দেখেন তো পরেরটা উত্তর কত হবে। আচ্ছা পরেরটা দেখেন তো উত্তর কত হবে। আমি উত্তরগুলো করে দেবো আবার নতুন করে, সমস্যা নাই। যে কোনো কোন শ্রেণীতে 30 জন ছাত্রের 20 জন এবং 15 জন ছাত্রের ক্রিকেট খেলে, দুইটি খেলা পছন্দ করে 10 জন, কোনো খেলা পছন্দ করে না কতজন, স্টার দিয়ে রাখেন। এই অঙ্কটার কর্নারে সবাই স্টার দিয়ে রাখেন। আবার বলি, কোন শ্রেণীতে মোট ছাত্র হচ্ছে 30 জন, 20 জন ফুটবল খেলে, সুন্দর কথা, 20 জন ফুটবল খেলে, 15 জন ক্রিকেট খেলে, আরো সুন্দর কথা। এখন এর মধ্যে উভয় খেলা খেলে হচ্ছে 10 জন, তাহলে কোনো খেলা খেলে না কতজন। এগুলো অঙ্ক মুখে মুখে করার চাইতে ভেন চিত্রের মাধ্যমে করাটা খুবই ভালো হবে। তাহলে এখন আমরা ভেন চিত্র নিয়ে আলোচনা করব। অনেকেই 5 জন উত্তর দিয়েছেন, সকলের উত্তর সঠিক। তারপর আমরা ভেন চিত্র আলোচনা করব এই অঙ্ক দিয়ে। একটু খেয়াল করি, দেখেন একটু খেয়াল করব। ধরি এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে আমাদের বি বস্তু। সবাই একটু সুন্দর করে খেয়াল করার চেষ্টা করি আমরা। এটা হচ্ছে আমাদের এই পুরোটা আমার হচ্ছে এ বস্তু, মানে এ লোকের সম্পত্তি, আর এই পুরোটা হচ্ছে বি যে একটা লোক আছে তার সম্পত্তি, এই সম্পত্তি। অর্থাৎ এ একটা ভাই আর বি একটা ভাই, এই দুই ভাইকে বাবার সম্পদ দিয়েছে। এ কে দিয়েছে এইটুকু অংশ আর বি কে দিয়েছে এইটুকু অংশ। কিন্তু ভেজাল হয়ে গেছে কোথায় জানেন? ভেজাল হয়ে গেছে, এ এই সম্পত্তি দাবি করতে পারতেছে, বিও এই সম্পত্তি দাবি করতে পারতেছে, কিন্তু মাঝখানে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির এমন একটা সম্পত্তি, সে সম্পত্তি এর ভিতরও আছে, বি এর ভিতরও আছে। তাহলে কি এ দাবি করতে পারবে এই সম্পত্তিটা আমার নিজের একার? এটা সে কখনো এ দাবি করতে পারবে না। আর বি কিন্তু দাবি করতে পারবে এই সাদা অংশ শুধু আমার। বিও কখনো দাবি করতে পারবে না এই সাদা অংশ শুধু আমার। হ্যাঁ, এ এবং বি বলতে পারে এই সাদা অংশটা আমারও, আমার ভাইয়েরও, অর্থাৎ এরও বি এরও। বুঝেছেন কিনা এই সাদা অংশের ব্যাপারটা? আচ্ছা আমি এবার গাণিতিক ভাবে লিখি। তাহলে এই সাদা অংশটা কার কার হবে? এই সাদা অংশটা আমাদের গাণিতিক ভাবে হবে এ এবং বি এর উভয়। তাহলে আমরা লিখতে পারি উভয়। এটা হবে আমাদের উভয়। উভয় মানে কি? এ এবং বি এর উভয়। দেখেন আমরা যেটা বুঝলাম এখানে সেটা হচ্ছে, এই যে সম্পত্তি আছে সেই সম্পত্তি এর যেমন, এই সম্পত্তি আছে এই সম্পত্তি বি এর যেমন। এখন আমাকে বলেন তো ভাই, এইটুকু এইটুকু যে গোটা একটা বল অঙ্কন করেছি, বৃত্ত অঙ্কন করেছি, এই বৃত্তটা কি? এই বৃত্ত হচ্ছে এর। আমি বলি এই বৃত্ত হচ্ছে এ আর এই বৃত্ত হচ্ছে বি, কিন্তু এই যে সবুজ অংশটা আছে এই সবুজ অংশটা কার? এই সবুজ অংশতে কি বি এর ভাগ আছে? এই সবুজ অংশে কিন্তু বি এর ভাগ নেই। এটা হচ্ছে এ এর নিজস্ব সম্পত্তি। তাহলে আমরা বলতে পারি এটা শুধু এর ভাগ আছে, শুধু এ। এই সবুজ অংশ হচ্ছে শুধু এ, আর এই হলুদ অংশ কার হবে? যেমন এটা হচ্ছে এ আর বি এর, এই অংশটা হচ্ছে শুধু এর, তাহলে এই অংশটা কার হবে? এটা হবে শুধু বি এর। এই এখন ভাই বলেন সবাই, কিংবা যারা বুঝতে পারেন না আমাকে বলবেন যে বুঝতে পেরেছেন কি পারেন নাই, কে বুঝতে পারেন নাই। আর যারা বুঝতে পারেন আমাকে বলবেন যে জি বুঝতে পেরেছি, না হলে আমি আরেকবার বুঝাই দেব। সাদা উভয়ের, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।
সঞ্জিতা আপু কি বুঝতে পেরেছেন? কিছুক্ষণ আগে আপনি যে একটা স্লাইড বুঝলেন না, এজন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি বুঝেছেন? আচ্ছা নো। আচ্ছা দেখি, সুন্দর। এবার দেখি, আমি বলি এই মাঝখানের এই অংশটা আমি একটু বলি, আবার সুন্দর করে বলি। লাস্ট বার বোঝানো এটা, এবার কিন্তু বুঝতে হবে সকলকে। আবার দেখেন, সহজ করে বলি, সহজ করে বলি এবার। এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এ। আমি বলি আবার সুন্দর করে, এটা হচ্ছে এর, এটা হচ্ছে এ, শুধু নাই, শুধু বলিনি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এবার দেখি, এটা হচ্ছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ, আর এই লালটুকু হচ্ছে বি, আর মাঝখানে যেটা আছে সেটা এরও অংশ ঢুকেছে, বি এর অংশ ঢুকছে, এর জন্য এখানে বলা হবে উভয়। কার কার উভয়? এ আর বি এর উভয়, এ আর বি এর উভয়, এ আর বি এর উভয়। আচ্ছা ডক্টর সানজিদা, সানজিদা, আমি আপনার জন্য এই অঙ্কটা রিপিট করতেছি, কিছুক্ষণ আগে বললেন বুঝেই নাই, এখন আবার বলছেন স্যার আগের ম্যাথটাতে বুঝান। আমি তো আগের ম্যাথটাতে বুঝাবো, সেটা তো আমাকে বলতে হবে না আপনাকে। আমি বলেছিলাম আপনি বুঝেছেন কিনা, যদি বুঝতে পারেন আপনাকে অবশ্যই বলা উচিত ছিল জি বুঝেছি। আচ্ছা তারপর বুঝেছি, তারপর লেখেন এই অংশটা হবে শুধু এ, আর এই অংশটা হবে শুধু বি। আচ্ছা আমরা আগের স্লাইডটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখেন পরেরটা, অর্থাৎ আমরা যে ম্যাথ রেখে গিয়েছিলাম সে ম্যাথ দিয়ে ভেন চিত্রটা করব। একটু খেয়াল করি, এখানে বলেছি কি, কোন শ্রেণীতে 30 জনের মধ্যে 20 জন ফুটবল খেলে এবং 15 জন ছাত্র ক্রিকেট খেলে, উভয় পছন্দ করে 10 জন, উভয় খেলা পছন্দ করে 10 জন। একটু টিক্স দেখেন, এখানে কয়েকটা টিক্স আছে, এখান থেকে আপনারা খুঁজে বের করবেন উভয় কোথায় লেখা আছে, এখান থেকে খুঁজে বের করবেন উভয় কোথায় লেখা আছে। মনে করি এই সেটকে প্রকাশ করলাম, এই সেটকে প্রকাশ করলাম হচ্ছে ফুটবল এফ, ফুটবল এফ, আর এই হলুদ সেটটাকে প্রকাশ করেছিলাম ক্রিকেট সি। আমাদের টিক্স হবে হচ্ছে যেখানে উভয় আছে সেখানে হিট করা। তাহলে বলেন তো উভয় কতজন? 10 জন। তাহলে 10 কোথায় লিখবো, এখানে লিখবো না এখানে লিখবো? কিছুক্ষণ আগে বলেছিলাম উভয় হচ্ছে মাসে, এটা হচ্ছে আমাদের উভয়, উভয়। তাহলে উভয় কতজন? উভয় হচ্ছে আমাদের 10 জন, উভয় হচ্ছে আমাদের 10 জন। আচ্ছা এইবার দেখি, একটু খেয়াল করবেন, মোট ফুটবল খেলে কতজন? মোট ফুটবল খেলে হচ্ছে 20 জন। দেখেন এই 20 এর অর্থ হচ্ছে এইটুকু পুরোটা, এই 20 এর অর্থ হচ্ছে এইটুকু পুরোটা। অলরেডি আমরা 10 লিখে ফেলেছি, তাহলে এখানে কত হবে? আবার দেখেন এই ফুটবল হচ্ছে উভয়, এই ফুটবল হচ্ছে পুরোটা, পুরোটা হচ্ছে 20, অলরেডি আমরা 10 লিখে ফেলেছি, তাহলে এইটুকু অংশ কত হবে? 10। তাহলে আমরা কি করব দেখেন, এই প্রথমে ফুটবল আছে 20, অলরেডি আমরা এখানে 10 লিখে ফেলেছি, তাহলে আমার উত্তর হবে এখানে আমাদের হবে 10। একটা অঙ্ক ভালো করে দেখেন, ভেঞ্চ তো সবকিছু হয়ে যাবে। এবার ক্রিকেটে আসি, ক্রিকেটে এইটুকু কত দেওয়া আছে, সি এর মান কত দেওয়া আছে? সি এর মান দেওয়া আছে 15, এখানে দেওয়া ছিল 20, আর এখানে দেওয়া ছিল 15। তাহলে পুরোটার মান কত? পুরোটার মান যদি 15 হয় তাহলে বলেন তো এইটুকুর মান কত হবে? 5। এইটুকুর মান হবে আমাদের 5। এইবার তাহলে আমাদের এখানে উত্তর কত হইলো? উত্তর হবে 5।
আচ্ছা, আমি কিন্তু ভাই এই অঙ্ক শিখাচ্ছি না, আমরা একটা সিস্টেম শিখতে চাচ্ছিলাম। আমি একটা অঙ্ক করাই না, আমি একটা সিস্টেম করাই, সিস্টেম শেখার চেষ্টা করছি সবাই মিলে। আমাকে এখন বলবেন সবাই, আমরা যে ক্যালকুলেশন তৈরি করলাম, আমরা যে ভেন চিত্র তৈরি করলাম, আমরা যে ডায়াগ্রাম তৈরি করলাম, আমরা যে একটা আলোচনা করলাম, সেই আলোচনা কি পছন্দ করে নাকি পছন্দ করে না, তার আলোচনা। আমরা যে ডায়াগ্রাম তৈরি করলাম বা আলোচনা করলাম, সেই আলোচনা কি পছন্দ নাকি পছন্দ করে না? হ্যাঁ, পছন্দ। ধন্যবাদ সকলকে। তাহলে আমরা যা আলোচনা করলাম সকল হচ্ছে পছন্দ। এখানে কিন্তু একটা টিক্স আছে। সে টিক্স কি? এখানে ভাই কত লিখেছি? 10। এখানে লিখেছি কত? 10। আর এখানে লিখেছি কি? 5। তাহলে পছন্দ করে কতজন? তাহলে সবে যোগ করেন। পছন্দ করে কতজন? পছন্দ করে হচ্ছে 10 আর 10 20, 20 আর 5 25। তাহলে পছন্দ করে হচ্ছে এই 25। তাহলে পছন্দ করো 25। এখন দেখেন মোট কতজন আছে? মোট আছে হচ্ছে আমাদের 30। মোট আছে আমার 30। আর পছন্দ করে কতজন? পছন্দ করে 25। তাহলে পছন্দ করে না, করে না কতজন? করে না 5। আমি ছোট্ট একটা অঙ্ক দিয়ে ভেন চিত্র বোঝানোর চেষ্টা করেছি মূলত, কারণ পরবর্তী অঙ্ক যেন আপনারা নিজে নিজে করতে পারেন পরীক্ষার হলে বসে, বাসায় না। আচ্ছা, আমি কি অঙ্কটা আরেকবার বুঝাই দিব নাকি সবার হয়েছে? আপনারা যতবার বলবেন আমি ততবার বুঝাই দেবো, সমস্যা নাই। কিন্তু আমাদের কথা ভাই আপনাদের সকলকে বুঝতে হবে, কারণ আপনারা কষ্ট করে পড়তেছেন, সময় দিচ্ছেন, আপনাদের সময়ের একটা মূল্য আছে। হ্যাঁ, এই বুলবুল স্যার আপনাদের সকলকেই মানে এমন ভাবে প্রস্তুত করার চেষ্টা করতেছিল যেন আমরা, আপনি যেন নিজে বসে অঙ্কগুলো সলিউশন করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আরেকবার দেখি, কারণ নতুন অঙ্ক তো আরেকবার দেখলে ভালো হয়। একটু খেয়াল করবেন ভাই, আমি একটু আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এবার দেখেন, প্রথমে পড়বেন এইভাবে, ফুটবল। ফুটবল কি? এফ। ক্রিকেট। ক্রিকেট কি? সি। ফুটবল কতজন? ফুটবল কতজন? 20 জন। ক্রিকেট কতজন? 15 জন। আচ্ছা, এবার আমরা ভেনচিত্রের মধ্যে কি ইনপুট করব? প্রথমে প্রথমে কি ইনপুট করব? প্রথমে ইনপুট করব হচ্ছে উভয়। উভয় প্রথমে ইনপুট করব উভয়। উভয় এখানে 10 থেকে ফেলেছি। এখন ফুটবল কতজন? পুরোটা হচ্ছে ফুটবল 20 জন। অলরেডি উড়ে এসে জুড়ে বসেছে 10 জন। তাহলে এইটুকু হবে আমাদের, এই সবুজটুকু হবে 10। আচ্ছা, এবার দেখি এই পুরোটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট কতজন? 15 জন। উড়ে এসে জুড়ে বসেছে 10 জন। তাহলে হলুদটুকু অংশ হবে 5 জন। এবার দেখি, এটা হচ্ছে এটা হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে, এটা হচ্ছে শুধু ক্রিকেট পছন্দ করে, আর এটা হচ্ছে উভয় পছন্দ করে। তাহলে মোট পছন্দ করে কতজন? আবার আরো সুন্দর করে লিখে দেই, এটা হচ্ছে শুধু এটা হচ্ছে শুধু ফুটবল, আর এটা হচ্ছে শুধু ক্রিকেট। তাহলে এটা হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে, এটা শুধু ক্রিকেট পছন্দ করে, এটা উভয় পছন্দ করে, মোট পছন্দ করে 25। আমার দেওয়া আছে 30, পছন্দ করে যদি 25, তাহলে পছন্দ করে না 5। এই তো খাপের খাপ, জরিনার বাপ হয়ে গেল। আচ্ছা, তাহলে কি আমরা নেক্সট অঙ্কে চলে যাব? আমাদের কাছে আরো অনেক অঙ্ক আছে, আমরা বুঝবো। অঙ্কের চামড়া খুলে দিব আমরা পরীক্ষার হলে। আচ্ছা, ধন্যবাদ। আমি সকল প্রসেস আপনার দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, আপনাদের যেটা ইজি মনে হবে সেটা করবেন। আরো আর একটা কথা আমি বলি এখানে, আমি যে নিয়ম করে দিচ্ছি সেই নিয়ম দিয়ে যে আপনারা অঙ্ক করবেন তা না। আমি শুধুমাত্র অঙ্ক দিব, এই অঙ্কটা আপনারা যে কোনো প্রসেসে হোক উত্তর করবেন, যেন সঠিক উত্তর হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখি, এই অঙ্কটা দেখবেন, নিজেরা তৈরি করার চেষ্টা করেন। আমি 1 মিনিট পরে আপনার সাথে কথা বলবো। আসুন।
আসেন চা নিয়ে আসেন। এখানে উভয় 20 জন, উভয় 20 চলেছে, আর আগেরটা উভয় 10 ছিল। আগেরটা উভয় 10 ছিল এই জন্য 10 লিখেছি, এখানে উভয় 20 এই জন্য 20 লিখবেন। কিন্তু খেয়াল করবেন ভাই, উভয়টাকে পছন্দ করে নাকি উভয়টা পছন্দ করে না, কিংবা উভয়টা কথা বলতে পারে নাকি কথা বলতে পারে না, এটা খেয়াল করবেন। আস্তে আস্তে করেন, মাথা ঘামানোর দরকার নেই, ঠান্ডা মাথায় বসে করেন, ঠান্ডার দিন, কোনো সমস্যা নেই। সুমিত ভাই ডান বলেছেন। আচ্ছা, আপনার উত্তর বলতে পারেন, কোনো সমস্যা নেই। সুমিত ভাই উত্তর বলতে পারেন, সমস্যা নেই। 65। ধন্যবাদ। আমার খুবই 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 ভালো লাগতেছে যে আপনারা সকলেই সঠিক উত্তর দিচ্ছেন, খুবই ভালো লাগতেছে। পারে 85, পারে না 65। ধন্যবাদ। চলুন আমরা একটু স্লাইডে চলে যাই আবার। এই অঙ্কটা, এই অঙ্কটাই করব, ছোট করে একটু নিই। হুম, প্রশ্নগুলো আনসার দেন এবার। এবার প্রশ্নগুলো আনসার দেন, এবার প্রশ্ন নতুন করে আনসার দেন, কোনটার উত্তর কত হবে। যারা ট্রাই করতেছেন মিলাতে পারতেছেন না, আমি তাদের উদ্দেশ্য বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমি সকল অঙ্ক করে দেব। যারা ট্রাই করতেছেন হয়তো মিলাতে পারতেছেন না, আপনারা ধৈর্য ধরা হয় না, আমি আসি, কিন্তু এগুলো উত্তর দেন। সকলকে ধন্যবাদ যে আপনারা চেষ্টা করেছেন, চেষ্টার এবং সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আমরা এই অঙ্কটা, যেহেতু শেষ অঙ্ক আমাদের এই ক্যাটাগরির, এই অঙ্কটা আমরা সুন্দর করে করার চেষ্টা করব। পরীক্ষায় ভাই এই তিনটা চাইবে না, পরীক্ষায় ভাই এই তিনটা চাইবে না, যে কোনো একটা চাইতে পারে। আমি তিনটা দিয়েছি এর জন্য, আপনারা বারবার যদি এটা করতে চান, লিখতে চান, আপনাদের অনেক কষ্ট হবে। আপনাদের কষ্টের কথা বিবেচনা করে আমি অঙ্কটা এমন ভাবে উপস্থাপন করেছি যেন একটার মধ্যে অনেক কিছু স্বাদ পান। এবার দেখি, তাহলে দেখেন আমরা কিভাবে হিসাব করব। কি লেখা আছে, বাংলা, বাংলাকে বি, বাংলা কতজন, 60 জন। তারপর ইংলিশ, ইংলিশকে ই, ইংলিশ কতজন, 45 জন। আমার বুঝতে সহজ হবে। আচ্ছা, এখন লেখা আছে কোনটা ইনপুট করব, প্রথমে ইনপুট করবো হচ্ছে উভয়। উভয় কত, উভয় হচ্ছে 20, তাহলে উভয় 20। উভয় কি বালে বলতে পারে, উভয় হচ্ছে পারে, উভয় পারে, তাহলে আমি লিখবো হচ্ছে উভয় পারে, উভয় পারে, যা পারে পারুগা, উভয় পারে, শুধু লেখা রাখবো আমরা। আচ্ছা, এবার দেখি এখানে কত আছে, 30, 60। 60-এর মধ্যে এই উভয় 20 বাদ, উভয় 20 বাদ, তাহলে 20 বাদ দিলে আমার এখানে থাকে হচ্ছে 40। এখানে 45, উভয় 20 বাদ, তাহলে আমার থাকলে হচ্ছে, আমাদের থাকলে হচ্ছে আমাদের 25। তাহলে সবগুলা যোগ করলে কি হবে, উভয়, এটা হবে উভয়। তাহলে এটা হচ্ছে শুধু, এটা হচ্ছে আমাদের শুধু ইংরেজি, এটা হচ্ছে আমাদের শুধু বাংলা। এবার দেখি কি উত্তর হয়। দেখেন, শুধু বাংলা বলতে পারে কতজন, 40 জন। শুধু ইংরেজি বলতে পারে কতজন, 25 জন। আর এখানে কি বলছে, কোনো ভাষাই বলতে পারে না। তাহলে দেখি তো বলতে পারে কতজন, বলতে পারে কতজন সেটা দেখি। পারে, পারে কতজন সেটা দেখবো।
পারে হচ্ছে 40 জন, 20 জন, আর 25 জন, এই 85 জন। তাহলে শুধু পারে শুধু বাংলা পারে 40 জন, শুধু ইংলিশ পারে 25 জন, মোট পারে 85 জন। আর পারে না, তাহলে মোট আছে কত? মোট 150। তাহলে মোট 150 থেকে যদি 85 বাদ দেই তাহলে হবে আমার 65। এটাই দিস ইজ আনসার অ্যালি। তাহলে এই শর্তগুলো দিয়ে যদি কোনো অঙ্ক আসে ভাই, আপনারা কি সবাই পারবেন? আহমেদ মাসুম ভাই, আপনি কি পারবেন অঙ্ক? এগুলো যদি অঙ্ক আসে? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে দেখা যাচ্ছে তো, এই জন্য বললাম। আর অনেককে তো দেখা যাচ্ছে না, সবারে ছবি দেখতেছি আর কমেন্টস পড়তেছি। আচ্ছা, চলুন চলুন আমরা নতুন আরেকটা অঙ্ক করব। এইবার পরীক্ষা, আপনার জন্য পরীক্ষা। এটা এই ক্লাসে বসে আমরা পরীক্ষা দিব, আপনার জন্য একটা পরীক্ষা। দেখি তো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই অঙ্কটা কতটুকু বুঝে নতুন করে আনসার করতে পারে। আপনার জন্য এটা এক্সাম, একটা এক্সাম দিলাম, এটা এক্সাম। তামান্না আক্তার 5 বলেছেন। সুবর্ণা 5। আচ্ছা আচ্ছা, আমি এই অঙ্কটা করে দিই, কারণ আমাদের নেক্সট আর অঙ্ক আছে, তো আমি একটু দেরি করতেছি না। সকলে 5 বলতেছেন, উত্তর 5 হবে কি না আমরা একটু টেস্ট করে দেখি, সবাই মিলে করে দেখি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি এখানে কি লেখা আছে। দেখেন কোন, এখানে লেখা আছে 12 জনের একটি পার্টিতে, তাহলে মোট 12, মোট 12। অর্ধেক ক ক্লাবে, তাহলে এটা হচ্ছে আমার ক ক্লাব। তাহলে 12 এর অর্ধেক, 12 এর অর্ধেক হচ্ছে 6 জন, তাহলে 6 জন হচ্ছে ক ক্লাবে। আবার তারপর লিখেছি কি 1/3 খ ক্লাবে, তাহলে 1/3 খ ক্লাবে, অর্থাৎ 12 এর 3 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 4 জন হচ্ছে খ ক্লাবে। তাহলে উভয় কত লেখা আছে? উভয় হচ্ছে 4 ভাগের 1 ভাগ। কার 4 ভাগে 1 ভাগ? 12 এর 4 ভাগের 1 ভাগ। তাহলে 12 এর 4 ভাগ করলে উত্তর হয় 3। এটা হচ্ছে আমাদের উভয় 3, উভয় হচ্ছে আমাদের 3। এখন মোট আছে কতজন? মোট আছে 6, তার মধ্যে উভয় দেওয়া আছে 3, তাহলে এখানে 100% হবে 3। তাহলে এখানে দেওয়া আছে 4 আর উভয় 3, তাহলে উত্তর হবে এখানে 1। তাহলে মোট কত? মোট, মোট কি এটা? মোট অংশগ্রহণ, মোট অংশ গ্রহণ, মোট অংশগ্রহণ কতজন হবে দেখি? 3 আর 1। আচ্ছা, এখানে করি মোট অংশগ্রহণ। আচ্ছা, মোট দেখি মোট কতজন আছে? 12 জন। আর অংশগ্রহণ করে কতজন? অংশগ্রহণ করে হচ্ছে 3 আর 3, 6 আর 1 7। এই উত্তর হবে 5। এটা হচ্ছে করে না, 5 হচ্ছে করে না। আচ্ছা, আমরা সকলে হয়তোবা বুঝেছি। আমরা কি নেক্সট একটা স্লাইডে চলে যেতে পারি, যেখানে আমাদের শতকরা অপেক্ষা করতেছে আমাদের জন্য, যা ভেন চিত্রের মাধ্যমে সহজেই একই উপায়ে আমরা সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। এবার দেখেন, আমার যারা শতকরা ক্লাস করেছেন তারা দেখবেন সেই ক্লাসে কিন্তু আমি এই ধরনের অঙ্কগুলো করাই নাই, এগুলো বাদ দিয়ে রেখেছিলাম। এই কারণে বাদ দিয়ে করেছিলাম, কারণ এগুলো আমরা ভেন চিত্রের মাধ্যমে করব, এই জন্য আমরা এই অঙ্কগুলো বাদ দিয়ে রেখেছি। অঙ্কটা সুন্দর করে আগে পড়ব, তারপর প্রশ্ন দিলে প্রশ্ন আনসার করার চেষ্টা করবেন আপনারা। এখানে লিখেছি কোন স্কুলে 200 জনের মধ্যে, জনের মধ্যে এখানে। আচ্ছা, ধন্যবাদ কাকলিকে আপনার মন্তব্যের জন্য। কোন স্কুলের 200 জনের, এখানে একটা এর যুক্ত আছে, সেটা পরে ব্যাপার দেখতেছে। এর কেন বললাম, আপনারা আনসার করবেন এখানে
আমরা আপনার এইটুকু অ্যান্সার করেন। 80% গণিতে, 70% বাংলা, আর উভয় হচ্ছে 60%। এইটুকু তথ্য দিয়ে আপনার নিজেরা ভেনচিত্র তৈরি করেন। এইটুকু তথ্য দিয়ে আপনার নিজেরা ভেনচিত্র তৈরি করেন। তারপর আমি আসতেছি। আমি একটা কিন্তু প্রশ্ন দেই নাই, শুধু বলেছি 80% গণিত, 70% বাংলা, উভয় হচ্ছে 60%, ভেনচিত্র তৈরি করেন। আমি একটা প্রশ্ন দেই নাই, হ্যাঁ? আচ্ছা, এইবার দেখি প্রশ্ন। এবার প্রশ্ন দিয়েছি, যেটা হচ্ছে যে উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করে, উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করে, আর মোট কতজন ফেল করে। আমি এবার বলেছি, উল্টাকে বলেছি, দেখেন উভয় বিষয়ে মোট ফেল করে কত পার্সেন্ট, আর মোট পাস করে কতজন। তাহলে এখানে দুইটা প্রশ্ন আছে, কত পার্সেন্ট আর কতজন, কত পার্সেন্ট ফেল আর কতজন ফেল। আমরা কি এটা ভেনচিত্রতে করতে পারবো কি না, অবশ্যই সেটা টেস্ট করে আসবো। হ্যাঁ, এইবার দেখি, দেখেন এটা আমার মূল কথা, এটা আমার মূল কথা। তাহলে আগের মতোই ম্যাথকে প্রকাশ করেছি হচ্ছে 80%, বাংলা বাংলাকে প্রকাশ করেছি হচ্ছে 70%। সুন্দর কথাবার্তা। এখন দেখেছি এখানে কি লেখা আছে, 60%, 60% লেখা আছে হচ্ছে পাস। এটা কিন্তু তাহলে তৈরি হবে হচ্ছে পাশের ভেনচিত্র, তৈরি হবে পাশের ভেনচিত্র। তাহলে আমরা লিখতে পারি এভাবে, উভয় উভয় পাশ, তাহলে তৈরি হবে পাশের ভেনচিত্র, উভয় পাশ কত পার্সেন্ট, 60%। তাহলে মনে হয় আমাকে আর বলার দরকার নেই এখানে কত লিখবো। তাহলে এখানে লিখবো হচ্ছে 80 থেকে 60 বাদ দিলে 20। এখন এখানে লিখবো হচ্ছে এই 70 থেকে 60 বাদ দিলে হচ্ছে 10। তাহলে শুধু এটা হচ্ছে শুধু ইংরেজি, শুধু ম্যাথ, আর শুধু হচ্ছে বাংলা। তাহলে দেখেন মোট কত পার্সেন্ট, মোট হচ্ছে আমাদের 100%, আর পাস করে কত পার্সেন্ট, 20, আর 80, 80 আর 10, 90। তাহলে পাস করে হচ্ছে 90, তাহলে অবশ্যই ফেল করে কত পার্সেন্ট, ফেল করে হচ্ছে 10%। ফেল করে কত পার্সেন্ট, 10%। এখন দেখেন একটু, আমাকে এখন বলবেন, অঙ্কটা একটু পড়ে দেখবো সুন্দর করে, সেটা কিভাবে। কোন স্কুলের 200 জনের মধ্যে ফেল কত পার্সেন্ট, 10%। তাহলে 200 জনের মধ্যে যদি 10% ফেল করে, তাহলে মোট ফেল কত। তাহলে 100 জনের মধ্যে ফেল করে 10 জন, 200 জনের মধ্যে ফেল করে হচ্ছে 20 জন। এই তো অঙ্ক শেষ। নতুবা লিখতে পারেন এভাবে, 200 এর 10% মানে কি, উপরে হবে 10, নিচে হবে 100, কাটাকাটি করলে হবে 20 জন। আচ্ছা, আপনারা যদি এটা বুঝতে পারেন, আপনাদের ক্লাস টেস্ট হিসাবে, অর্থাৎ এখন একটা টেস্ট হিসাবে আমি একটা অঙ্ক দিতে চাচ্ছিলাম নতুন করে। আমি বোঝার চেষ্টা করব আপনারা আসলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন কিনা। আমি কি তাহলে সে অঙ্কে যেতে পারি? আচ্ছা, ধন্যবাদ। আমরা একটা প্রসেসে অঙ্কগুলো করতে চাচ্ছিলাম। এবার দেখেন, শোনেন আমি আরেকটা কথা বলি, আরেকটা, আমি এই স্লাইডে আবার যাই, আমি আরেকটা যাই। আচ্ছা, আরেকটা যাব। দেখেন ভাই, একটা জিনিস খেয়াল করবেন সবাই, এখানে কি লেখা আছে, এখানে কিন্তু পাশ লেখা আছে, অর্থাৎ আমাদের টোটাল ভেন চিত্র হবে পাশের ভেন চিত্র। এখানে যদি ফেল থাকতো তাহলে টোটাল ভেন চিত্র হবে ফেলের ভেন চিত্র। আমি আরেকটু বলি, এখানে যদি পাস থাকে তাহলে ম্যাথও থাকতে হবে পাস, এখানে পাস থাকলে বাংলাই করতে হবে পাস। কিন্তু উভয় বিষয়ে আছে ফেল, আর এখানে দেওয়া আছে পাস, তাহলে এখানে দেওয়া আছে পাস, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ উভয় বিষয়ে যা দেওয়া থাকবে এই সিঙ্গেল সিঙ্গেল বিষয়েও তাই থাকতে হবে। যেমন উভয় বিষয় এখানে ছিল পাস, সিঙ্গেল সিঙ্গেল বিষয় পাস। উভয় বিষয় ফেল থাকলে অবশ্যই এই দুইটাও ফেলে তৈরি করতে হবে। যদিও পাস থাকে তাহলে পাসকে আগে ফেল তৈরি করে তারপর ভেঞ্চিতের মধ্যে লিখবো, তাছাড়া কিন্তু তীরে এসে তরি ডুবে যাবে। দেখি আপনারা পরে অঙ্কটা কি করতে পারেন। শুরু করি।
আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকে, না আজকে বরাবরের মতোই আজকেও আপনারা শুধুমাত্র অঙ্ক নিয়ে, অর্থাৎ আমাদের ক্লাসের বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, আপনারা কমেন্টস করতেছি, এটা আমার আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমরা অবশ্যই নেক্সট অন্যান্য স্যারদেরও কাজও ক্লাসেও এই কাজটা করার চেষ্টা করব। তাহলে হয় কি, স্যাররা যেটা বোঝাতে চেষ্টা করেন সেটা আপনারা স্যাররা বুঝায়, কিন্তু আপনারা যদি উল্টাপাল্টা আমরা যদি প্রশ্ন করি সবাই, তাহলে স্যাররাই কিন্তু আসলে ওই টপিক থেকে নিজেকে সরিয়ে নেয়। আমরা এই জিনিসটা অবশ্যই সকলে মাথায় রাখবো, কারণ আপনারা আজকে স্টুডেন্ট, আগামীকাল আগামী দিনের কিন্তু আপনারা ক্যাডার, এটা আমরা সবাই মনে রাখবো। আচ্ছা, আমরা এটা সলিউশন করার চেষ্টা করি। হ্যাঁ, আমি বড় একটা স্ক্রিনে অঙ্কটা দিয়েছি, আপনারা সলিউশন করেন। অবশ্যই সে সলিউশনের উত্তর আমরা সকলে একবার মিলাই দেখব। একটু আমি অঙ্কটা পড়ে দেই, যে গণিতে 85% কিন্তু পাস করে, আর বাংলায় কিন্তু 80% পাস করে, কিন্তু উভয় বিষয় দেওয়া আছে কি জানেন, উভয় বিষয় দেওয়া আছে হচ্ছে আমাদের 5% ফেল। অতএব সবাইকে গণিতকেও ফেল বানাতে হবে, বাংলাওকে ফেল বানাতে হবে, তারপর উভয় বিষয়ের সাথে আমাদের সম্পৃক্ত হবে। তামান্না আক্তার, আপনার উত্তরটা মিলিয়ে নিবেন। উত্তর আপনার মনে হয় হয় নাই, কি জন্য হয় নাই দেখেন, উভয় বিষয় যদি 360 জন ফেল করে, তাহলে অবশ্যই ছাত্র সংখ্যা আরো বেশি হবে, কারণ বেশি ছাত্রের মধ্যে তো পাস, উভয় বিষয় এতজন পাস করেছে। হ্যাঁ, আমি একটা নাম পড়তে চাচ্ছিলাম, মেরাজুল চলে গেল, উনি সঠিক উত্তর দিয়েছেন 600। তারপর হচ্ছে মাসুদুল হাসান 600। তামান্না আক্তার সরি বলে, না সরি বলা কোনো কিছু নেই, আপনি আবার নতুন করে উত্তর দেন, সমস্যা নেই, এখানে সরি করা বলা কোনো দরকারই নেই। হ্যাঁ, কারণ আপনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, এই জন্য তো আপনাকে আমি ধন্যবাদ দেবো। আচ্ছা, তাহলে আমরা মনে হয় অঙ্কটা শুরু করতে পারি, দেখি। আচ্ছা, সরি সরি, আমরা, হ্যাঁ, এইবার দেখি। তা আমরা ঝটপট করে এই অঙ্কটা সলভ করব, ঝটপট করে। কিভাবে দেখেন, আমরা যেটা দেখবো, এখানে কি লেখা আছে ভাই, এখানে লেখা আছে ফেল। তাহলে আমার সম্পূর্ণ ভেন চিত্র হবে, সম্পূর্ণ ভেন চিত্র হবে ফেলের ভেন চিত্র। তাহলে আমার ফেলের এটা হবে কি, ফেলের ভেন চিত্র। আমি যে ভেন চিত্র অঙ্কন করতে যাচ্ছিলাম, সে ভেন চিত্র হবে ফেলের ভেন চিত্র। কেন ফেলের ভেন চিত্র? কারণ দেওয়া আছে উভয় বিষয়ে 5% ফেল। তাহলে অবশ্যই মাঝখানের জিনিসটা আমরা লিখে রাখবো 5%। এখন ভাই এখানে লেখা আছে কত দেখেন, গণিতে পাস করেছে 85%, কিন্তু আমাদের দেওয়া আছে উভয় বিষয় ফেল। তাহলে গণিতকে আগে ফেল তৈরি করি। দেখেন, ম্যাথ, ম্যাথ 100%, 100% মধ্যে পাস করে কত পার্সেন্ট, পাস করে 85%, তাহলে ফেল করে কত পার্সেন্ট, তাহলে ফেল করে হচ্ছে 15%। ফেল করেছি, আগে ছিল পাস, আমি ফেল তৈরি করলাম, কারণ ভেন চিত্র উভয় দেওয়া আছে ফেল। এবার কি লেখা আছে, বাংলা ম্যাথ, বাংলা বি, মোট হচ্ছে 100, আর পাস করেছে 80, তাহলে ফেল করেছে কত, 20%। ফেল করেছে কত, 20%। এখন আমরা সাজাবো, 15 জনের মধ্যে যদি 5 জন ফেল করে তাহলে হবে 10%। হ্যাঁ, আবার পরেরটা 20, 20%-এর মধ্যে যদি 5% আগে ফেল করে থাকে তাহলে হবে আমার 15%। তাহলে মোট কত পার্সেন্ট ফেল করে দেখি। তাহলে মোট ফেল, মোট ফেল করে হচ্ছে আমাদের 10, 5 আর 15, এ মোট ফেল করে হচ্ছে আমাদের এই 30%। মোট ফেল করে 30%। কিন্তু এখানে ভাই দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে পাস দেওয়া আছে, তাহলে ফেল করে হচ্ছে, আচ্ছা আচ্ছা আরেকটা, হ্যাঁ, হাসান সাইফুল্লাহ ভাই বলেছেন, আপনার উত্তর একটু পরে দিচ্ছি, অঙ্কটা শেষ করিনি। দেখেন, মোট ফেল করে 30%, কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, পাস দেওয়া আছে। তাহলে মোট পাস করি, মোট পাস বা শুধু পাস, এটা মোট পাস না শুধু পাস লিখি। তাহলে ফেল করে 30%, পাস করে কত, তাহলে অবশ্যই 70%। আচ্ছা, এভাবে লিখলাম অনেকে আবার ঝামেলা মনে করতে পারে, আমি স্পষ্ট করে লিখে দিই। তাহলে 100 বিয়োগ 30 সমান সমান 70%। এখন দেখেন, সুন্দর অঙ্ক হয়েছে। তাহলে কতজনের মধ্যে 70% ফেল,
ও আচ্ছা 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 আচ্ছা, সরি 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 সরি, এখানে 350 হবে, 350, হ্যাঁ এখানে 350 হবে, 350 হবে, এখানে 350, 350 হবে। দেখেন এবার 100 জনের মধ্যে ফেল করা হচ্ছে, পাস করে 70%, তাহলে কি লিখবো আমরা? 70 জন পাস 100 জনে, 70 জন পাস 100 জনে, একজন পাস করে 100 ভাগ 70, আর 350, 350-এ পাস হবে 100 গুণ 350 ডিভাইডেড 70, কাটাকাটি করলে হবে আমাদের 5 7 35, 5 7 35, তাহলে কত হবে এখানে? 5, তাহলে উত্তর হবে আমাদের 500, উত্তর হবে 500 জন। আচ্ছা শোনেন, আমি এখানে 360 না 350 হবে, হ্যাঁ 350 হবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে 350 হবে। আচ্ছা কতজন যদি ফেল করতো এ কথা যদি বলে তাহলে কিভাবে করবেন? না ওইভাবে চাইবে না, ওইভাবে চাইবে না, ওইভাবে চাইবে অন্য একটা অঙ্ক আমি একটু দেখাবো, ওইভাবে এই অঙ্ক চাইবে না, আপনারা যেটা বলেছেন ওইভাবে চাইবে না। আপনার শুধু একটা জিনিস মনে রাখবেন, এখানে এখানে একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু মনে রাখার দরকার নাই, উভয় বিষয় কি দেওয়া আছে? ফেল দেওয়া আছে, তারপর ভেন চিত্র হবে ফেলের ভেন চিত্র। এখন দেখবো গণিতে কি দেওয়া আছে? পাস দেওয়া আছে, তাহলে গণিতকে ফেল বানাবেন। বাংলা কি দেওয়া আছে? পাস দেওয়া আছে, বাংলা কি দেওয়া আছে? পাস দেওয়া আছে, তাহলে বাংলাকে ফেল তৈরি করবেন, তারপরে এই ভেন চিত্রটা আপনারা তৈরি করবেন। কি লিখছে? আচ্ছা মোট থাকলে কত হবে সেটা তো আমরা আগে করেছি, কিছুক্ষণ আগে তো আমরা করলাম একটা ম্যাথ, সেখানে মোট স্টুডেন্ট ছিল 200 জন, আমি তো মোট তো করাইলাম, এখানে দিয়েছি মোট আগেরটা ছিল, এখানে মোট চাইছি, দুইটা দুই অঙ্কে। আচ্ছা এই অঙ্ক চাইবে না সেই উত্তরটা, আপনারা যা বলতেছেন এখানে চাইবে না, আপনারা যদি বলেন স্যার এখানে ছাত্র না চাই যদি মোট চাইতো, আরে ভাই মোটই তো দেওয়া আছে, এই স্টুডেন্ট তো আমার যে স্কুল নিয়ে আলোচনা করতেছি সেটা বয়েজ স্কুল, গার্লস স্কুল নাই। আপনাদের প্রশ্ন দেখলে তো ভালো লাগে না, আপনারা অঙ্ক রিলেটেড প্রশ্ন করেন, এই অঙ্কে কি চাইতে পারে না চাইতে পারে সেটা আমি দিয়েছি, আমি যা করাচ্ছি সেই অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক আসবে না, আপনারা বোঝেন না কেন এগুলো? আচ্ছা দেখেন পরের অঙ্কটা আপনারা আগে সুন্দর করে পড়ে নেন, তারপর সলিউশন আমি দেব, পরের অঙ্কটা সুন্দর করে পড়বেন, তারপর সলিউশন আমি দেব। দেখেন কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 18 জন অর্থনীতি, আমি বলি প্রশ্নকর্তা প্রশ্ন আপনাদের এমন ভাবে সাজাইবে যেটা চাইবে তার উপর ভিত্তি করে আপনাদের শর্তগুলো দেওয়া থাকবে, যেটা চাইবে তার উপর ভিত্তি করে শর্তগুলো দেওয়া থাকে, শর্তের উপর ভিত্তি করে কিন্তু আনসার নয়, আনসার উপর ভিত্তি করে শর্ত তৈরি করে, শর্তের উপর ভিত্তি করে অপশন তৈরি করে, এটা একটু দেখবেন, হ্যাঁ খেয়াল করবেন। আচ্ছা এই অঙ্কটা সুন্দর করে পড়েন, পরে ভেন চিত্র তৈরি করবো আমরা সকলে মিলে, হ্যাঁ এই অঙ্কটা সুন্দর করে পড়বেন, ভেন চিত্র তৈরি করব আমরা নিজেরা। এখানে যে কথাটা বলেছিলাম সে কথা হচ্ছে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 18 জন অর্থনীতি, 15 জন ভূগোল, এর বাবা 12 জন পরিণীতি, অর্থাৎ আগে যেগুলো অঙ্ক করেছিলাম সেখানে বিষয়বস্তু ছিল 2খানা, আর এই অঙ্কে বিষয়বস্তু আছে 3খানা। যদি আপনাদের প্রশ্ন খুব কঠিন হয় তাহলে এই ধরনের অঙ্ক দিবে, আর প্রশ্ন যদি সহজ হয়
অর্থাৎ রেগুলার প্রশ্ন যদি হয় তাহলে আগের অঙ্কগুলো দিয়েই আপনাদের কভার হয়ে যাবে। এখানে অর্থনীতি আর ভূগোল এবং পরিণতির সিঙ্গেল সিঙ্গেল বিষয় দেওয়া আছে। তারপর দেওয়া আছে অর্থনীতি ও ভূগোল মিক্সড, তারপর দেওয়া আছে পরিণতি আর ভূগোল মিক্সড, তারপর দেওয়া আছে অর্থনীতি আর পরিণতি মিক্সড, সবচেয়ে বেশি মিক্সড দেওয়া আছে শেষে 3টা বিষয় নিয়েছে 5 জন। তাহলে এখানে উভয় কথা বলা আছে 4 জায়গায়, সেটা হচ্ছে 9, সেটা হচ্ছে 6, সেটা হচ্ছে 7, আর সেটা হচ্ছে 5। আর সবচেয়ে বেশি মিক্সড হচ্ছে এই 5-এর বেলায়, কারণ এই 5-এর বেলায় 3টা সাবজেক্টের কথা বলেছে। তাহলে আমরা ধরবো হচ্ছে এই 5কে নিয়ে, এই 5কে নিয়ে আমাদের কারবার শুরু হবে। অর্থাৎ এই 5 হচ্ছে আমাদের উভয়, এই 5 হচ্ছে আমাদের উভয়। চলুন আমরা একটা ভেন চিত্র তৈরি করি। আগে এটা তৈরি করবো, শুরু করি। আমরা এটা শুরু করবো, সুন্দর করে শুরু করবো ভাই, সুন্দর করে শুরু করবো এটা। আচ্ছা, এবার শুরু করলাম। আপনারা একটু খেয়াল করবেন, আর আমি যেহেতু এই অঙ্কটা বড় আছে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব, আপনারা একবার বুঝলে ভালো হয়, কারণ অনেক বড় কথা তো রিপিট করতে খুব কষ্ট হবে, আর বুঝতে কষ্ট হবে রিপিট করলে। আপনারা একবার বোঝার চেষ্টা করবেন। দেখেন এখানে 3টা সাবজেক্ট, হ্যাঁ অর্থনীতি, আমি এটাকে অর্থ মনে করলাম, এটা হচ্ছে অর্থনীতি। কত আছে? অর্থনীতি দেওয়া আছে হচ্ছে 18 জন। তারপর অর্থনীতি 18 জন। ভূগোল, এটাকে আমি ভূগোল মনে করলাম, ভূগোল দেওয়া আছে হচ্ছে আমাদের 15 জন, ভূগোল দেওয়া আছে আমাদের 15 জন। আর এটাকে আমি পৌরনীতি মনে করলাম, আমি এটা এখানে লিখলাম, এখানে আমি পৌরনীতি মনে করলাম, যার মান দেওয়া আছে হচ্ছে 12। দেখেন এখানে অর্থনীতি, ভূগোল আর পৌরনীতি আমি প্রকাশ করেছি। আচ্ছা এখন একটু দেখবো উভয়, উভয় মানে কোনটা। এখন বলতে পারেন স্যার উভয় মানে তো অর্থনীতি পরিণতি, না ভূগোল না অর্থনীতি, না অর্থনীতি আর নাকি ভূগোল, কোনটা কথা বলতেছেন? জি না, উভয় হচ্ছে সবচেয়ে ভালো, উভয় হচ্ছে এই 3 বিষয় যেটা দেওয়া আছে সেইটা। তাহলে উভয় কোনটা দেখেন, এখানে এটাও কিন্তু উভয়, এটাও উভয়, এটাও উভয়, মাঝখানে যেটা আছে সেটা উভয়। মাঝখানে যে অংশটা দেওয়া আছে এটা এরও ভাগ আছে, এরও ভাগ আছে, এরও ভাগ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আসল উভয়। তাহলে 3টি মানে উভয় কতজন? 5। এটাকে আমি 5 মনে করলাম, এটা হচ্ছে 5। আর একটু খেয়াল করো ভাই, এখানে দেখেন আমাকে বলবেন যে এইটুকু আর এইটুকু মিলে কার কার ভাগ আছে। আমাকে বলবেন এইটুকু আর এইটুকুর মধ্যে কার কার ভাগ 100% আছেই। কার আছে ভাগ? এইটুকু আর এইটুকুর মধ্যে 5 বাদ দেই, এইটুকু আর এইটুকুর মধ্যে কার ভাগ আছে? এ আর পি, অর্থনীতি আর পরিণতি। ধন্যবাদ 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 ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। কিন্তু এর মধ্যে কিন্তু, আচ্ছা এইবার দেখি, এবার দেখি, তাহলে আগের মতো চলে যাও, আবার আমরা শেষ করে দেবো। হ্যাঁ এবার দেখি এখানে কত লেখা আছে, এখানে কিন্তু 5। আমাদের এটা শেষ। এখন আপনি উল্টা দিক থেকে অঙ্ক কিন্তু উল্টা দিক থেকে করবেন, উল্টা দিক থেকে। 3টে বিষয় নিয়েছে 5 জন। আবার পরিণতি, এর পরিণতি, আবার অর্থনীতি, অর্থনীতি, এই দুটা, এই দুটা নিয়েছে কতজন? এই দুটা নিয়েছে 7 জন। একটু খেয়াল করবো আমরা ভাই, উল্টা দিক থেকে আসতেছি। পরিণতি, অর্থনীতি, আবার দেখেন পরিণতি, অর্থনীতি কতজন? 7 জন। অর্থাৎ আমার এই টোটাল মিলে হবে হচ্ছে 7 জন। এই টোটাল মিলে হবে আমার 7 জন। অলরেডি দেওয়া আছে কতজন? 5 জন। হবে কত একটু বলবেন আমাকে? এই টোটাল দেওয়া আছে হচ্ছে 7 জন, অলরেডি আছে 5, আর হবে কত? 2। আমি সোজা করে লিখি, 7 বিয়োগ 5 সমান সমান হবে আমাদের এই 2, এই 2। তাহলে এখানে আছে 5, এখানে আছে আমার 2। আচ্ছা তাহলে আমরা আরেকটু আগাবো। এখানে লিখা আছে ভূগোল, লিখা আছে কি ভূগোল মানে এই ভূগোল। তারপর কি লেখা আছে? আছে হচ্ছে পরিণতি।
আছে হচ্ছে পৌরনীতি। মোট কতজন আছে? মোট আছে হচ্ছে 6 জন। অর্থাৎ অর্থাৎ পৌরনীতি, এই হচ্ছে পৌরনীতি আর এই হচ্ছে ভূগোল। মোট হবে 6 আর আছে দেওয়া আছে 5, তাহলে এখানে হবে আমাদের 1, এখানে হবে আমাদের কত? 1 হবে 1। এবার পরেরটা, পরেরটা কি লেখা আছে? ভূগোল আছে কত? ভূগোল আছে হচ্ছে ভূগোল, আছে কি অর্থনীতি। কতজন হবে? হবে হচ্ছে 9 জন। হবে কতজন? হবে হচ্ছে 9 জন। তাহলে হবে কতজন? 9 জন। অর্থাৎ কোনটা কোনটা 9 জন হবে? অর্থনীতি আর ভূগোল। আচ্ছা আমাদের কি অর্থনীতি আর ভূগোল, অর্থনীতি ভূগোল, অর্থনীতি আচ্ছা আচ্ছা সরি, এটা তো এখানে না রে, এটা হবে এখানে, এখানে হবে এটা, এটা এখানে হবে। এর পরিণতি আর ভূগোল হবে এখানে, এটা এখানে হবে, এখানে 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 হবে, এক ধাপ নিচে হবে। এখানে হবে পরিণতি আর ভূগোল হবে এইখানে, এইখানে হবে এইখানে। এই দুটা মিলে আসে হচ্ছে 7, এটা ঠিক করে নেন সবাই। পরিণতি আর ভূগোল হবে এখানে, এখানে হবে 2, এখানে হবে 2, হ্যাঁ এখানে হবে 2, একটু ঠিক করে নেবেন সবাই, এখানে হবে 2। আচ্ছা এবার কি লেখা আছে? এবার আছে হচ্ছে অর্থনীতি আর ভূগোল, অর্থনীতি আর ভূগোল, অর্থনীতি আর ভূগোল হচ্ছে এইটা। এখানে মোট দেওয়া আছে কত? 9, তাহলে এখানে হবে আমার কত? 4 হবে। এই তো অঙ্ক। এবার দেখি আবার, এটা হচ্ছে তিনটা বিষয়। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পৌরনীতি আর ভূগোল, এটা হচ্ছে আমাদের অর্থনীতি আর ভূগোল, আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এইটা পৌরনীতি আর ভূগোল। আচ্ছা এটা লিখে নেন সবাই। এবার দেখি তারপর কি দেওয়া আছে। তারপর দেওয়া আছে আমাদের পৌরনীতি, তারপর পরিণতি দেওয়া আছে। এই পরিণতি টোটাল মিলে কত হবে? এই পরিণতি কিন্তু টোটাল মিলে হবে আমাদের 12 জন। পরিণতি কিন্তু টোটাল হবে আমাদের 12 জন, কিন্তু অলরেডি লিখেছি কত? অলরেডি লিখেছি 4 আর 5 9, 9 আর 2 11, অলরেডি লিখে ফেলছি 11। উত্তর হবে কত? 1। উত্তর হবে 1 1। আচ্ছা তারপরেরটা, পরেরটা পূরণ করেন। আচ্ছা পরিণতি, পরিণতি আর ভূগোল, পরিণতি আর ভূগোল 6 জন আছে, এটা হবে 1 জন। পরিণতি আর ভূগোল 1 জন। আবার আছে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে অর্থনীতি আর পৌরনীতি, অর্থনীতি আর পৌরনীতি, অর্থনীতি পৌরনীতি 7 জন আছে, 7 জন, এখানে হবে 2। অর্থনীতি আর পৌরনীতি 2, আর ভূগোল আর অর্থনীতি, ভূগোল আর অর্থনীতি, ভূগোল আর অর্থনীতি কই গেল? 7 জন। আচ্ছা এই অঙ্কটা, অঙ্কটা আরেকবার আমরা দেখি, হ্যাঁ এই অঙ্কটা মনে একটু ঝামেলা হয়ে গেছে, আরেকটু দেখি, আরেকবার দেখি, একবার আরেকটু দেখি এবার। এটা হচ্ছে আমাদের, আরেকবার দেখি অর্থনীতি, এটা হচ্ছে আমাদের ভূগোল, এটা হচ্ছে আমাদের পৌরনীতি, একবার দেখি। এটা মোট আছে হচ্ছে 5 জন, মোট আছে হচ্ছে 5 জন। আচ্ছা তাহলে প্রথমে দেওয়া আছে 5 জন, তারপরে হচ্ছে অর্থনীতি আর পৌরনীতি, অর্থনীতি আর পৌরনীতি, এই অর্থনীতি আর পৌরনীতি, অর্থনীতি আর পৌরনীতি। ভুল দেওয়া আছে কিনা? অর্থনীতি আর পৌরনীতি, অর্থনীতি আর পৌরনীতি এখানে হবে 2। তারপর দেওয়া আছে ভূগোল আর পৌরনীতি, ভূগোল আর পৌরনীতি, ভূগোল আর পৌরনীতি আছে 6, এখানে হবে 1। আর অর্থনীতি আর ভূগোল,
অর্থনীতি আর ভূগোল আছে হচ্ছে 9, অলরেডি লিখে ফেলেছি হচ্ছে এখানে হবে 4, এটা হবে, এবার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক আছে। এবার দেখি পৌরনীতি কত আছে। পৌরনীতি আছে 12 জন, পৌরনীতি 12 আছে, মোট হবে 12। 12 তে কত বাদ দিব? 7 থেকে 8 বাদ দিব, 8 বাদ দিলে উত্তর হবে আমার 4। অর্থনীতি, অর্থনীতি কত আছে? অর্থনীতি হবে আমাদের 18 জন, তাহলে লিখেছি অলরেডি কত? 18 জনের মধ্যে লিখেছি কত? লিখেছি হচ্ছে 9, 9 আর 2 11 লিখে ফেলেছি, হবে কত আমাদের 7। আর নিচেরটা ভূগোল, ভূগোল আছে 15 জন, ভূগোল হবে আমাদের 15 জন, ভূগোল হবে 15 জন। 15 জনের মধ্যে অলরেডি লিখে ফেলেছি 10, অলরেডি লিখে ফেলেছি 10, তাহলে এখানে হবে 5 জন। এবার হয়েছে, এবার সবাই ঠিক করে নেন। প্রশ্ন দেখি, দেখেন এবার দেখেন তখন মোট কতজন বিষয়গুলো অন্তত একটি বিষয় নিয়েছে, এবার কি হবে? দেখেন এখানে একটা কথা আছে, মোট কতজন বিষয়গুলোর অন্তত একটি বিষয় নিয়েছে, মানে সবাই নিয়েছে কয়জন, সবাই নিয়েছে কত, সবাই নিয়েছে কতটা বিষয়, সবাই নিয়েছে 3টা বিষয়ের মধ্যে সবাই পড়ে কতজন, অর্থাৎ সবাই পড়াশোনা করে কতজন। তাহলে ক নাম্বার উত্তর হচ্ছে 7, এই 7, তারপর হবে 2, তারপর হবে 4, তারপর হবে 5, তারপর হবে 4, তারপর হবে 1, তারপর হবে 5। তাহলে এখানে উত্তর কত হবে? দেখেন উত্তর কত হবে আমাদের, 5 আর 5 10, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 হবে 28, এখানে কত হবে আমাদের 28। তাহলে দেখেন শেষ। তাহলে দেখেন এখানে উভয় বিষয়ের মধ্যে আমরা এখানে দেখেন এখানে একটা কথা আছে, পরীক্ষায় এই অঙ্কটা আসতে পারে, এটা এনএসআই পরীক্ষা ছিল, এই পরীক্ষা আসছিল এই অঙ্কটা। দেখেন এখানে মোট কতজন 3 বিষয়গুলোর অন্তত একটি বিষয় নিয়েছে, অর্থাৎ এই কথা দ্বারা যা বোঝাচ্ছে সেটা হচ্ছে সবাই পড়াশোনা করে, এই 3টা বিষয়ের মধ্যে পড়াশোনা করে কতজন, সেটা হচ্ছে আমাদের 28 জন। এখন লিখেছে কি মোট কতজন কোনো বিষয় নাই নাই, তাহলে আছে মোট 30 জন, আর বিষয় নিয়েছে 28 জন, আর নাই নাই কতজন, এই 2 জন। আচ্ছা, আমরা সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে সকলে অ্যাটেন্ড করার জন্য, আর আজকে ক্লাসে সকলে সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসে আমাদের অবশ্যই দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।